আসসালামু আলাইকুম। সবাই হয়তো ভালো আছেন। আজকে আমাদের প্রথম ক্লাসটা নেওয়ার কথা ছিল আফটার ঈদ। আমরা ভাবছিলাম আজ আসসালামু আলাইকুম। কথা ক্লাস নিব। সবাই তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল অ্যাডভান্স টপিকস, মানে অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আমরা ক্লাস নিব। সেই সেই ইয়েটা ছিল, প্ল্যানটা ছিল আমার। এবং আমরা হয়তো সবাই রেডি আছি আজকে ক্লাসটা করার জন্য, বিকজ আজকের ক্লাসে আমরা ডিফিকাল্ট এবং কঠিন কিছু জিনিস দেখাবো, সেই হিসাবেই আজকের ক্লাসটা নেওয়া। তো যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার কিনা। তো আমরা সেই অনুযায়ী ক্লাসটা নেওয়া শুরু করব আর কি। ভিডিওটা এবং আমার শব্দ দুটো জিনিস কি ক্লিয়ার কি না সেটা জানাবেন, তাহলেই আমরা ক্লাসটা নেওয়া শুরু করব আর কি। ভিডিও এবং সাউন্ড দুইটা জিনিস কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ক্লিয়ার না? ওকে, ফাইন। ওকে, সো আজকে আপনারা একটু মানে মনোযোগ সহকারে শিখবেন, কারণ আমি একটু ডিফিকাল্ট জিনিস শিখাবো। ডিফিকাল্ট জিনিস বলতে আমাদের যেগুলো আমরা নাম শুনেছি কিন্তু আমরা জানি না বা ভালো মতো শিখি নাই বা ইউনিভার্সিটি লাইফে করি নাই, এরকম কিছু জিনিস নিয়ে আমরা কাজ করব। তো তার আগে একটা ব্যাপার বলে নিই। ধরেন অ্যাডভান্স বলতে আমি কি বোঝাচ্ছি, অ্যাডভান্স জিনিস বলতে কি বোঝাচ্ছি। যেমন ধরেন আপনার পরীক্ষায় যত কঠিনই প্রশ্ন আসুক না কেন, সবগুলো ওই প্রশ্নটা আপনি পারলেন না, কিন্তু প্রশ্নটা পড়ে এরকম না যে জীবনও কম্পিউটার সায়েন্সের 4 বছরে এই জিনিসটা আপনি শুনেন নাই, সেটা কিন্তু না। আপনি কিন্তু শুনছেন, কিন্তু শোনার পরেও আপনি জিনিসটা পড়েন নাই বা কঠিন লাগে বিধায় কখনো দেখেন নাই, সেজন্য আপনার মনে হচ্ছে যে জিনিসটা আপনি পারবেন না বা আপনি পারেন নাই। তো ওই ওই টাইপের ব্যাপারগুলোকে আমি অ্যাডভান্স বলতেছি আর কি, হ্যাঁ। বা যেগুলো আপনারা জানেন শিখে আসছেন কিন্তু পারেন না। যেমন ধরেন আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আজকে আপনাদেরকে শিখাবো ডিএসসিপি। তো আপনারা সবাই কিন্তু ডিএসসিপির নাম শুনছেন, কিন্তু ডিএসসিপি কিভাবে ক্লায়েন্টকে অ্যাড করে ওই প্রসেসটা কিন্তু আমি আমি আমার যতটুকু ধারণা আপনাদের মধ্যে 90%ই জানেন না। এখন পরীক্ষা যদি আসে যে ডিএসসিপির প্রসেসটা কি, হাউ ডিএসসিপি ওয়ার্ক, সে কীভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে ম্যাক্সিমামই সেই জিনিসটা পারবেন না। তো কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন টপিকটা। সো এরকম অনেক জিনিস আপনাদেরকে আমি পড়াইছি যেগুলো আপনারা টপিক জানেন কিন্তু পড়েন নাই বা আপনার মনে ছিল না বা ডিফিকাল্ট মনে হচ্ছে, সেজন্য আর কি। তো ওই ব্যাপারটি আসলে অ্যাডভান্স। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা অ্যাডভান্স কী কী পরীক্ষা আসছিল বা কী কী জিনিস পরীক্ষা আসছে এরকম কিছু জিনিস আমরা দেখে দেখে আজকে শিখব। সো সেই ব্যাপারটাকেই আমি বলতেছি যে অ্যাডভান্স, হ্যাঁ। সো এটা কোনো মানে কঠিন কিছু না, সহজ জিনিস। তো আমরা এরকম সহজ জিনিসগুলোকে একটু আজকে দেখব আর সাথে সাথে পড়ব। সো আমরা পড়া শুরু করে দেই। আল্লাহর রহমতে সবাই একটু মনোযোগ দেন। তো যে আমাদের একটু সিরিয়াসনেস হতে হবে এখন, কারণ এখন একটু ডিফিকাল্ট জিনিসগুলোই আমি দেখাবো কটা দিন। সো আমরা একটু সিরিয়াসনেস বা সিরিয়াসলি পড়াশোনা করব। সো আমি যদি এখানে চলে আসি, এখানে একটা প্রশ্ন বলছে যে আমার এক নম্বরে মানে আমি একটু সহজ থেকে কঠিনের দিকে যাব। তো প্রথম প্রশ্নতে বলছে দ্য কম্বিনেশন অফ অ্যান আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট নাম্বার ইজ নোন অ্যাজ, হ্যাঁ। আমরা সবাই জানি যে এটা কি জিনিস, যে আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার মানে কি বললাম, আমাদের আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার এই দুইটা জিনিসকে মিলিয়ে যে অ্যাড্রেসটা হয় সেটার নাম হলো সকেট অ্যাড্রেস। এখন প্রশ্ন হলো যে সকেট অ্যাড্রেস বা পোর্ট নাম্বারটা কেন লাগতেছে। আমরা যদি সেই জিনিসটাকে একটু বুঝাই, তাহলে আমরা একটু ডিটেলস অ্যাবাউট সকেট নিয়ে আলোচনা করি। আমি সকেট নিয়ে কেন আলোচনা করতেছি, কারণ একটু পরে আমাদের লাগবে, সেজন্য সকেট অ্যাড্রেসটা দিয়ে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমি সকেট অ্যাড্রেসে নিয়ে আলোচনা করি। সকেট অ্যাড্রেস হলো, ধরেন আমার একটা আইপি অ্যাড্রেস আছে, আমার কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস। আপনারা মনে রাখবেন যে পৃথিবীতে যত ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড বা একটা আরেকটার সাথে কমিউনিকেশন করে, তখন অবশ্যই মাস্ট বি তার মধ্যে কী থাকা লাগবে, আইপি অ্যাড্রেস থাকা লাগবে, হ্যাঁ। এই জিনিসটা একটু মনে রাখবেন। তো ধরুন আমার আইপি অ্যাড্রেসটা হলো 200.23.56.8, এটা হলো আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস। এখন একটা অ্যাপ্লিকেশন থেকে তো অবশ্যই কম্পিউটারে কমিউনিকেশন করার জন্য রিকোয়েস্ট যাবে, তাই না? তো
তো ধরেন একটা অ্যাপ্লিকেশন থেকে আমি রিকোয়েস্ট করলাম, আমার অ্যাপ্লিকেশনের নাম ধরেন মেসেঞ্জার বা ফেসবুক, তো ধরেন মেসেঞ্জার মেসেঞ্জার এখন ওই অ্যাপ্লিকেশনের মেসেঞ্জার একটা পোর্ট নাম্বার ইউজ করবে, সেটা ধরেন সেটা পোর্ট নাম্বার হলো 69। তো যখন কমিউনিকেশনটা হবে তখন সেটা কি করবে, আইপি প্লাস পোর্ট এই দুইটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইডভাবে কমিউনিকেশন হবে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডভাবে কমিউনিকেশন হবে। তো এই যে আইপি প্লাস পোর্ট দুইটাকে আমি একসাথে করলাম, এই দুইটা জিনিসকে আমি বলবো সকেট, এই দুইটা জিনিসকে আমি বলবো সকেট। এখন আপনারা প্রশ্ন হতে পারে ভাইয়া পোর্ট নাম্বারটা কেন হইলো? আচ্ছা, পোর্ট নাম্বারটা হইলো এই কারণে যে কি কারণে হয়েছে সেটা আমি দুইটা কন্ডিশন লিখি, কেন এই দুইটা জিনিস লাগে। প্রথমে হলো আইপি অ্যাড্রেস, আমি লাল কালি দিয়ে লিখছি, এই জিনিসটা আপনার এটা কমন। আইপি অ্যাড্রেস হলো আইডেন্টিফাইং দ্য হোস্ট কম্পিউটার ইন দ্য নেটওয়ার্ক, মানে সে হোস্ট কম্পিউটারটাকে কি করে, নেটওয়ার্কের মধ্যে আইডেন্টিফাইং করে যে অ্যাকচুয়ালি কোন কম্পিউটারটা কমিউনিকেশন করতে চাচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আরাফাত, অজিতেন্দ্রীয়, ইন্দ্রনীল, সুমাইয়া জান্নাত, পপি, তো ধরেন চারজন চারটা কম্পিউটার ইউজ করতেছে, সো চারটা কম্পিউটারের চারটা আইপি। সো যখন সুমাইয়া পপি বলল যে আমি কমিউনিকেশন করতে চাই ইন্টারনেটের সাথে, তখন সেই আইপিটা যাবে ইন্টারনেটে কাজ করার জন্য, তখনই ওই আইপি অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্ক আইডেন্টিফাইং করবে যে এটা এই অ্যাড্রেস দিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, পোর্ট অ্যাড্রেসটা মানে কি? পোর্ট অ্যাড্রেস হলো আইডেন্টিফাইং দ্য প্রসেস রানিং ইন দ্য কম্পিউটার। অ্যাকচুয়ালি কোন কম্পিউটারটা থেকে মানে যে কম্পিউটারটা যাচ্ছে তার মধ্যে কোন অ্যাপসটা রিকোয়েস্ট পাঠাইছে, এই জিনিসটাকে আমরা বলবো পোর্ট অ্যাড্রেস। হ্যাঁ, তো ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে এখনই বোঝাচ্ছি একটা ছবি আঁক করে। সো একটা ট্রান্সপোর্ট লেয়ারে কি লাগে, আমি যদি আরেকটা লাইন লিখি, এ ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ইন টিসিপি, আমি কিন্তু আপনাদেরকে এই ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল পড়াইছিলাম, তাই না? সো তাহলে আপনারা এই ব্যাপারটা বুঝবেন। সো ইট নিড বোথ আইপি অ্যান্ড পোর্ট নাম্বার at each end to make a connection. তাহলে আমি কি বুঝলাম, ট্রান্সপোর্ট লেয়ারে কি লাগবে আমাদের, ট্রান্সপোর্ট লেয়ারে আমরা যখন কম্পিউটারকে কানেকশন করতে যাব তখন প্রতিটা এন্ডে, মানে দুইটা কম্পিউটার যখন কানেকশন হবে তার ইচ এন্ডের মধ্যে কি লাগবে, একটা আইপি অ্যাড্রেস, একটা পোর্ট নাম্বার লাগবে। হ্যাঁ, সো এই বোথ দুইটা জিনিসকে বলা হয় কি বলা হয়, দুইটা জিনিসকে বলা হয় আমার সকেট অ্যাড্রেস। তাহলে এখন সকেট অ্যাড্রেস কত বিট, যেমন আমরা যদি এখন লিখি তাহলে সকেট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু আইপি কত বিট আমার 32 বিট, তাই না, প্লাস পোর্ট হলো আমার 16 বিট। মনে রাখবেন কত বিটের পোর্ট আছে, 16 বিট, তাহলে কত হবে 48 বিট। তাহলে টোটাল সকেট অ্যাড্রেসটা আমার কত বিট হলো, 48 বিট হলো। ঠিক আছে, তাহলে সকেটের অ্যাড্রেস জিনিসটা কি যদি আমি আবার একটু বুঝাই, ধরেন আমি যদি একটা ছবি আর্ট করে বুঝাই তাহলে ক্লিয়ার হবে। এটা আমার সার্ভার, এটা হলো আমার সার্ভার। হ্যাঁ, এখন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি পপি আপুকে। হ্যাঁ, ধরেন পপি আপুর কথাই তো একটু আগে বলছিলাম, ধরেন এটা পপি, আমি একটু ছোট করি স্ক্রিনটা, সকেট অ্যাড্রেসটা একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, তাহলে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারবো। পপি আপু তার একটা কম্পিউটার আছে, তাহলে এটা হলো পপি আপুর পিসি। তাহলে পপি আপুর পিসির আইপি অ্যাড্রেস, পপি আপু এখন একই সাথে ওনার হলো যে দুইটা বয়ফ্রেন্ড মনে করেন, তো ওনার দুইটা বয়ফ্রেন্ড, উনি একটাতে চালাচ্ছে এফবি আর একটাতে চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, তো উনি হোয়াটসঅ্যাপ দিয়ে একজনের সাথে কথা বলতেছে, আবার এফবি দিয়ে একজনের সাথে কথা বলতেছে। আচ্ছা, এখন সার্ভারের সাথে কমিউনিকেট করবে, তাহলে ওনার পিসির আইপি অ্যাড্রেসটা আমি ধরে নিলাম IP1। আচ্ছা, এখানে
এখানে উম, আহ, কাজেম কাজেম কাজী কায়েত কাজী কাজী ভাই ধরেন, এখানে হলো কাজী ভাই, উনি কথা বলতেছে আরেকজনের সাথে, উনিও ইউজ করতেছে এফবি। হ্যাঁ, তো ওনার আইপিটা ধরেন কত ধরে নিলাম, ওনার আইপিটা ধরে নিলাম ধরেন যে IP2, ঠিক আছে। আচ্ছা, তো এফবির পোর্ট নাম্বার ধরেন 69 আর হোয়াটসঅ্যাপের পোর্ট নাম্বার ধরেন 70। তাইলে পপি আপু যখন সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে তখন সার্ভারের সাথে এরকমভাবে যাচ্ছে, সার্ভারেরও তো নিশ্চয়ই একটা আইপি আছে, তো সার্ভারের আইপি আমি ধরলাম IP3। তো ধরেন একই সার্ভারের সাথে উনি কমিউনিকেট করতেছে, তাহলে ব্যাপারটা এরকম হবে, পপি আপুর IP1:69 সার্ভারের IP3 সার্ভারের পোর্ট ধরেন 80। হ্যাঁ, সার্ভারের পোর্ট হলো 80, তাহলে IP3:80 এটা দিয়ে কমিউনিকেট করছে। আর একটা দিয়ে উনি কমিউনিকেট করতেছে IP1.70 সার্ভারের IP3 সার্ভারের পোর্ট হলো 80, উনি কমিউনিকেশন করতেছে। তখন সার্ভার যখন ওনাকে ফিডব্যাক দিবে, সার্ভার কি সেম পোর্ট নাম্বারে ফিডব্যাক দিবে, তো সার্ভার ধরেন অ্যাপবির জন্য ফিডব্যাক দিবে, তখন সার্ভার কি করবে, ফিডব্যাক দিবে এভাবে যে IP1 মানে পপিয়াপুর IP:69 যাও, তখন ডাটাটা চলে আসবে 69 এফবিতে। সার্ভার যখন আবার কমিউনিকেশন করলো যে IP2:70, তখন ডাটাটা যাবে হোয়াটসঅ্যাপে। সো ওনার এক বয়ফ্রেন্ড যদি লেখে যে হাই, তাহলে হাই মেসেজটা এফবিতে 69 যাবে, সেটা কখনোই হোয়াটসঅ্যাপের মধ্যে যাবে না। তাহলে কম্পিউটার কিভাবে আলাদা করবে যে সেটা এফবিতে যাচ্ছে না হোয়াটসঅ্যাপে যাচ্ছে, পোর্ট নাম্বার ধরে। যখন দেখবো যে সার্ভার 69 পোর্ট নাম্বারে হাই মেসেজটা পাঠাইছে, তখন সেটা এফবিতেই চলে যাবে। যখন আবার সার্ভার 70 পোর্ট নাম্বারে কোনো মেসেজ পাঠাইলো, 70 পোর্ট নাম্বারে লেখলো যে পপি ভাত খাইছো কিনা, তখন 70 পোর্ট নাম্বারে সার্ভার মেসেজ পাঠালো যে পপি ভাত খাইছো কিনা, তখন ঠিকই হোয়াটসঅ্যাপের মধ্যে পপি চলে আসলো। আচ্ছা, এখন কাজী ভাই যে ফেসবুক ইউজ করতেছে সেটা হচ্ছে 69, তাহলে সার্ভার কি করে বুঝবে যে এটা কাজী, কারণ কাজীর আইপিটা তো চেঞ্জ। সো IP2 থেকে 69-এর রিকোয়েস্ট গেছে, তখন সার্ভার ঠিক IP2 মানে অর্থাৎ কাজীর আইপিতে সে ঠিকই এফবিতে মেসেজটা দিয়ে দিবে। সো পোর্ট নাম্বার দিয়ে কি করতেছি, পোর্ট নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্সিয়েট করতেছি যে কোন অ্যাপ্লিকেশন থেকে যাচ্ছে, আর আইপি দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি কি কোন ডিভাইস থেকে যাচ্ছে। তাহলে পপি আপুর IP1 দিয়ে সার্ভারে রিকোয়েস্ট গেল 69 পোর্টে, তার মানে সার্ভার বুঝলো যে পপিকে রিপ্লাই দিতে হবে ফেসবুকে। 69 মানে কি ফেসবুক। হ্যাঁ, আর ওদিক দিয়া কাজী আবার সেম 69 পোর্টে পাঠিয়েছে, কিন্তু কাজীকে কেমনে ডিফারেন্সিয়েট করলো, কারণ কাজীর আইপি তো IP2, সো সার্ভার বুঝলো IP2 মানে অন্য একটা ডিভাইস থেকে ফেসবুকে রিকোয়েস্ট আছে, সো সেই আইপি ধরে পাঠিয়ে দিলে ওই কাজই ডিভাইসে চলে যাবে। সো পোর্ট নাম্বারটা কেন লাগতেছে বুঝতে পারছেন সবাই, পোর্ট নাম্বারটা কেন ইম্পর্টেন্ট, সেটা বুঝছেন এভরিবডি? সবাই একটু এবার আমাকে রিপ্লাই করেন যে পোর্ট নাম্বারটা কেন লাগতেছে, এটা কি বুঝছেন? তাহলে এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে সকেট অ্যাড্রেস কি জিনিস, পোর্ট নাম্বার, সকেট অ্যাড্রেস কি আইপি প্লাস পোর্ট দুইটা মিলে আমরা বানাচ্ছি সকেট অ্যাড্রেস। সো ইন্টারনেটে যেটা যায় সেটা আইপি না, সেটা যায় সকেট অ্যাড্রেস, অর্থাৎ পোর্ট নাম্বার এন্ড আইপি নাম্বার দুইটা মিলিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ইয়েস ইসরাত নাহিদা, অ্যাপ্লিকেশন ওয়াইজ পোর্ট নাম্বার সব ডিভাইসই সেম, বিকজ আমার ডাটাবেজের সাথে যখন কানেক্টেড হবে তখন তো সেম পোর্ট দিয়ে ওই ফেসবুকের ডাটাবেজে কানেক্টেড হবে। সো ফেসবুকের ডাটাবেজ আপনার যে পোর্ট নাম্বার দিয়ে কানেক্টেড হবে সেটাই অ্যাকচুয়ালি সব কম্পিউটারে সেই পোর্ট নাম্বার দিয়ে ওই সার্ভারের সাথে কানেক্টেড হবে। আদারওয়াইজ পোর্ট নাম্বার ডিফারেন্ট হলে তো সে বুঝবে না যে সার্ভারের কোন জায়গাতে কানেক্ট হইতে হবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। সো আমরা যদি পরীক্ষা আসে যে সকেট অ্যাড্রেস কত বিট, তাহলে আমরা অবশ্যই পারবো যে আইপি অ্যান্ড 32 সকেট 48। তাহলে পোর্ট নাম্বার ম্যাক্সিমাম কত বিটের হতে পারে, কয় ডিজিটের হতে পারে, 4 ডিজিটের হতে পারে। কিভাবে 4 ডিজিট, 2⁴ মানে 16। সো আমরা কি বলবো, পোর্ট নাম্বার সবসময় 4 ডিজিটের হতে পারে। আচ্ছা, সো ওকে একটা আপু একটা সুন্দর কোশ্চেন করছে, আমি তার কোশ্চেনটার অ্যান্সার দিব এখনই। ওনার নামটা আগে পড়ে নিই। 8080 পোর্ট নাম্বার, ইয়েস 8080 পোর্ট নাম্বার। আপু না, সরি, উনি হলো ভাইয়া মাসুম বিল্লা। উনি বলছে পিসিতে তো প্রাইভেট নেটওয়ার্কে থাকে, তাহলে সার্ভার কিভাবে প্রাইভেট নেটওয়ার্কে ডাটা পাঠায়? আচ্ছা, মাসুম ভাইয়ের কাহিনী হলো ভাই, পিসি তো সার্ভারের সাথে কানেক্টেড হয় না,
পিসি আমরা একটা আসলে আনইউজুয়াল, মানে আমরা একটা রাউটিং পাথ ইউজ করি, আপনারা তো জানেন। আপনি যখন আপনার প্রাইভেট আইপি ইউজ করেন, সে কিন্তু আইএসপিতে যে সেটা স্ট্যাটিক আইপি হয়ে যায়, যেটা হলো সবাই ভিজিবল। সেখান থেকে আইএসপি থেকে সে ধরেন বিটিসিএল এ গেল, আপনার আইএসপি সরাসরি বিটিসিএল এ কানেক্টেড। সো বিটিসিএল এর রাউটারে যে সে আরেকটা আইপি পায়, আরেকটা আইপি পাওয়ার পরে সে ধরেন যে সার্ভারে গেল, তো সার্ভার থেকে বিটিসিএল এ ব্যাক করায়। বিটিসিএল এর রাউটিং টেবিলের কাছে এই আইএসপির আইপিটা আছে, সেই রাউটিং টেবিল কি করে আবার এএসপি পাঠায়। এই আইএসপির কাছে আপনার যে প্রাইভেট, আপনি যে কানেক্টেড, সেই আইপিটা আবার তার কাছে আছে, সে আবার সেই আইপি ধরে পাঠায়। বারবার আইপি চেঞ্জ হয় রাউটিং টেবিলে, সেটাকে আমরা বলি যে রাউটিং টেবিল। এবং সেইটার অ্যালগোরিদমের নাম শর্টেস্ট পাথ রাউটিং অ্যালগোরিদম, ঠিক আছে। সো আমরা এগুলো অ্যালগোরিদম নেটওয়ার্কিং 2 ক্লাসে করবো। এখন আমি রাউটিং পড়াইনি আপনাদেরকে, হ্যাঁ। নেটওয়ার্কিং 2 ক্লাসে রাউটিংটা পড়াবো, যে কিভাবে ডাটা যাচ্ছে। পুরা ফেসবুক সার্ভার, আমার ঘর থেকে পুরা ফেসবুক সার্ভার থেকে ডাটা নিয়ে আসে, সে মাঝখানে অনেকগুলো রাউটার চেঞ্জ করে করে যায়। সেই রাউটিংগুলো আপনাদেরকে আমি পড়াবো, রাউটিং টেবিল, হ্যাঁ, চ্যাপ্টার 12 ফরিউজান বইয়ের, সেটা এখনো আসি নাই। সো সকেট অ্যাড্রেস সবাই বুঝছেন? আমার আজকে অনেকগুলো টপিক পড়াবো ভাই, একটু তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ। আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট পড়াবো, কয়েকটা কঠিন কঠিন টপিক পড়াবো, যেগুলো আমাদের হলো যে পরীক্ষা অনেকবার আসছে। তাহলে সকেট অ্যাড্রেস আমরা কি বুঝলাম? সবাই একটু বুঝলে বলেন, সবাই একটু বুঝলে বলেন। আর এই যে মাসুম বিল্লাহ ভাই, আপনাকে তো হালকা বুঝালাম, কিন্তু রাউটিং টেবিল আমি ডিটেলস বুঝাবো। কবে বুঝাবো? যখন আমরা নেটওয়ার্কিং 2 ক্লাস করবো, অর্থাৎ নেক্সট 2-3 ডেজের মধ্যে। আচ্ছা মাসুম বিল্লাহ, এটা ক্লিয়ার না? সকেট অ্যাড্রেস সবাই ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সবাই যদি ক্লিয়ার হয়, তবে আমরা এখন একটা প্রশ্ন দেখব, যেটা বিগত বছরে আসছিল। আচ্ছা দেখেন, বিগত বছরের পরীক্ষায় আমাদের একটা পরীক্ষা আসছে, যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্সিয়াল কর্পোরেশন 2020 সালে আসছে যে টিসিপি সকেট কি জিনিস, টিসিপি সকেট সিস্টেমটা কি। দেখছেন, তখন কিন্তু আমি আপনাদেরকে এমসিকিউতে পড়াইছিলাম, একটু আগে এমসিকিউ কোশ্চেনটা দেখে আমি ডিটেলস পড়াইলাম যে টিসিপি সকেট কি জিনিস। এখানে সুন্দর করে দেওয়া আছে যে টিসিপি সকেট কি জিনিস। টিসিপি সকেট হলো আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট নাম্বার দুইটা মিলে আমরা সকেট লিখি। এটা হলো ক্লাউড আইটি বই 2021 ভার্সনের একটা কোশ্চেন, যেটা আমি ওখান থেকে নিছি আর কি। তো যাই হোক, আমরা একটু বুঝি। তো টিসিপি কানেকশনটা কীভাবে কানেকশন করে? ধরেন আমার কম্পিউটার চাচ্ছে গুগলের সাথে কানেক্ট হওয়ার জন্য, সে কী করলো, আমার কম্পিউটারের আইপি এবং আমার কম্পিউটারের গুগলের পোর্ট নাম্বার সেটা নিল এবং গুগলের 2 এবং পোর্ট নাম্বার 80টা নিল। সো কম্বিনেশন আইপি দ্য সকেট অফ ক্লায়েন্ট কম্পিউটার, এটা হলো আমার সকেট। এটা হলো কি আমার সকেট, আমি যেখান থেকে রিকোয়েস্ট দিচ্ছি 60200, সেটা কী করলো, গুগলে পাঠাইলো। গুগল কী করলো, ডেস্টিনেশন সকেট অন দ্য কম্পিউটার সার্ভার, সে আবার এটাকে রিপ্লে দিয়ে দিল, ঠিক আছে। আবার যখন ধরেন যে ইয়াহুর সাথে কানেক্টেড হবে, তখন সে কি আরেকটা নতুন সকেট নিয়ে নিল, নতুন সকেট নিয়ে সে আবার ইয়াহুর সাথে কানেক্টেড হলো। এভাবে করেই আমার কম্পিউটার গুগল এবং ইয়াহুর সাথে একই সময়ে কমিউনিকেশন করতে পারে। সো দ্যাট ইজ হোয়াই সকেট অ্যাড্রেসটা কী জিনিস, আমার কম্পিউটার যখন কানেক্টেড হবে তখন সেটাকে বলে আইপি অ্যাড্রেস উইথ নেটওয়ার্ক, এবং কোন পোর্টে বা কোন অ্যাপ্লিকেশন থেকে আসছে বা কোন অ্যাপ্লিকেশনে যাবে সেটার জন্য আমার লাগতেছে পোর্ট নাম্বার। আচ্ছা এখন আমার বলেন তো, অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা জিনিস আছে, আমি আপনাদেরকে পড়াইছিলাম। এখন একটা অ্যাপ্লিকেশন ধরেন, এটার নাম হলো ফেসবুক। ফেসবুকে তো অনেক ডাটা আসে, ঠিক না? অনেক ডাটা আসতে পারে, প্যাকেট আসবে, ডাটা প্যাকেট, 1 নম্বর প্যাকেট, 2 নম্বর প্যাকেট, 3 নম্বর প্যাকেট। তো ডাটা প্যাকেট তো সিরিয়ালি নাও আসতে পারে, আগে 1 আসলো, পরে 3 আসলো, পরে 2 আসলো, পরে 5 আসলো, পরে 4 আসলো, এভাবে ডাটা প্যাকেটগুলো আসতে পারে। এখন আমার প্রশ্ন হলো, এই ডাটা প্যাকেটগুলোর সিরিয়াল যে রক্ষা করে, সেটার জন্য আরেকটা জিনিস আছে, সেই নাম্বারটাকে কি বলে বলেন তো সবাই? যে ডাটা প্যাকেটের মধ্যে যে সিরিয়ালটা রক্ষা হবে, সেইটার কাজ যে করে, সেটার নাম কি বলেন? সেটার নাম কি বলেন? সবার কাছ থেকে চাচ্ছি, দেখি কার মনে আছে। যে একই অ্যাপ্লিকেশনের মধ্যে তো অনেকগুলো ডাটা আসবে। যেমন ফেসবুকে আমি বারবার মেসেজ দিচ্ছি, তখন সে আমাকে রিপ্লাই পাঠাইলো
যে নিপু ভাইয়া আপনি কি ক্লাস আজকে করাবেন কি না, কেউ একজন আমাকে মেসেজ দিল। তো এই মেসেজটা ধরেন 10-12টা প্যাকেটে আসলো, সিকোয়েন্স যদি রক্ষা না করে সেই জিনিসটা কে সিকোয়েন্স রক্ষা করে? ম্যাক অ্যাড্রেস হলো একটা জিনিস, ম্যাক অ্যাড্রেস ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস ধরে তো আমার কম্পিউটারে আসতেছে, বাট না, ম্যাক দিয়ে তো কম্পিউটারে আসতেছে, কিন্তু এই প্যাকেটের সিকোয়েন্স কে রক্ষা করে? দেখি দেখি কে পারে। আমি পড়াইছিলাম এবং কোন লেয়ারে সেটা কাজ করে, 7টা লেয়ার বুঝাইছিলাম। হ্যাঁ, কেউ পারে নাই, সবাই ভুলে গেছে, পড়ে নাই, লাস্ট নেটওয়ার্কিং 1 ক্লাসটা কেউ করেন নাই, বোঝা গেছে। সো এই যে সিকোয়েন্সটা রক্ষা করে তাকে বলা হয় সিকোয়েন্স নাম্বার, তাকে বলা হয় সিকোয়েন্স সিকোয়েন্স নাম্বার। যেটা এই সিকোয়েন্স নাম্বারটা কোথায় থাকে? এই সিকোয়েন্স নাম্বারটা আমার কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে আমরা কি করব, না সরি, সিকোয়েন্স নাম্বারটা কাজ করে ডাটা লিঙ্ক লেয়ারে। ডাটা লিঙ্ক লেয়ার ওখানে কি করে? আইপি প্লাস পোর্ট প্লাস সিকোয়েন্স নাম্বার, এই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী ডাটাগুলোকে সিকোয়েন্সিয়ালি বসানো হয়। ধরেন এরকম আসলো যে IP1, তারপর 69 ফেসবুক ডাটা সিকোয়েন্স নাম্বার 1, তারপরে আসলো IP69 সিকোয়েন্স নাম্বার 3, IP69 সিকোয়েন্স নাম্বার 2। তার মানে কি, প্রথমে বসবে এই ডাটা, তারপরে 2 নম্বরে বসবে ও, মানে এই প্যাকেটটা 2 নম্বরে হবে, 3 নম্বর প্যাকেটে হবে আমার ও। তাহলে 1 2 3 এভাবে যখন আমরা সিরিয়ালি বসাবো তখনই আমি রিয়েল ডাটাটা পাবো। নাহলে তো তুমি ভাত খাইছো, তাহলে এরকম যদি আমি সিরিয়াল না থাকে তাহলে তুমি খাইছো ভাত এমন হয়ে যাবে ডাটাটা, তাই না? সেজন্য ডাটা যাতে সিকোয়েন্স মেনটেন হয় সেজন্য প্যাকেটের মধ্যে সিকোয়েন্স নাম্বার থাকে। অর্থাৎ ফেসবুক যখন আমাকে ডাটা পাঠায় সে প্যাকেটের মধ্যে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী ডাটা পাঠায়, আদারওয়াইজ আমরা সিকোয়েন্সিয়ালি ডাটা পাবো না। সো এভাবেই ডাটাটা আমার কম্পিউটার আসে। সো আমরা আজকে এতক্ষণ কী কী শিখলাম? আমরা সকেট অ্যাড্রেস শিখলাম, কিভাবে ডাটা যাচ্ছে, কিভাবে কানেকশন হচ্ছে, কিভাবে কমিউনিকেশন হচ্ছে, সেই জিনিসটা শিখলাম। সবাই কি বুঝছেন? এভরিবডি, সবার কাছে আমার অ্যান্সার, মানে প্রশ্ন যে বুঝছেন কিনা। আচ্ছা আচ্ছা, সো তাহলে আমরা মুছে ফেলি। আমাদের ডিএসসিপি থেকে অনেক কোশ্চেন আসছিল পরীক্ষায়, যেমন একটা পরীক্ষায়, এখন আমি পড়াবো ডিএসসিপি। কেন ডিএসসিপি পড়াবো সেটা বলছি। এমসিকিউতে আসছে, আমি এমসিকিউ কোশ্চেনটা নিছিলাম কিন্তু আমার স্লাইডের বক্সের মধ্যে আমি ভুলে ছবিটা ক্রপ করে রাখি নাই। সো ডিএসসিপি হলো, ডিএসসিপি কি? ডিএসসিপি হলো আমাদের কি কাজ? ডিএসসিপির কাজ কি? ডিএসসিপির কাজ হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। অর্থাৎ পরীক্ষা আসছিল যে ডাইনামিক্যালি কোন আইপিটা অ্যাসাইন হয়, কোন আইপিটা অ্যাসাইন হয়, সেটা হলো ডিএসসিপি। তো আমরা একটা ছোট কোশ্চেন দেখি এখন। হ্যাঁ, ছোট কোশ্চেন দেখব, দেখে সাথে সাথে আমরা ফুল ডিএসসিপিটা বুঝবো। আচ্ছা, সো এটা হলো আমার বিটিসিএল এর একটা 2021 সালের কোশ্চেন। বিটিসিএল 2021-এ আসছে। আচ্ছা, বিটিসিএল এই কোশ্চেনে আসছিল যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, আচ্ছা, ফর দ্য ফলোয়িং ডিসক্রিপশন অফ ভেরিয়াস আইপি নেটওয়ার্ক প্রোটোকল রাইট ডাউন দ্য প্রোটোকল নেম অ্যান্ড ইন ফুল ফ্রম অফ দ্য ফলোয়িং টেবিল। যাই হোক, এটা আসছে বিটিসিএল 2021-এ। এখানে 2 নম্বর কোশ্চেনে বলছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল ইউজ টু automated the process to configure device on IP নেটওয়ার্ক। হ্যাঁ, তো অটোমেটিকলি কি করে? ডিভাইসটাকে কনফিগার করে, কার সাথে? আইপি নেটওয়ার্কের সাথে। এই প্রোটোকলটা কে কাজ করে? হ্যাঁ, এই প্রোটোকলটা কে কাজ করে, মানে এই কাজটা কে করে? সেটা কাজ করে ডিএসসিপি। সেটা কে কাজ করে? ডিএসসিপি। তো আমরা আজকে ডিএসসিপি, আচ্ছা আচ্ছা, যাই হোক, সো আমরা আজকে ডিএসসিপি নিয়ে ফুল ডিটেলসটা কাজ করব। হ্যাঁ, আচ্ছা,
সো ডিএসসিপি আসলে কি, কিভাবে কাজ করে, কেউ কি জানেন? আমাকে একটু বলতে পারবেন কেউ একজন শর্টকাটলি ডিএসসিপি কিভাবে কাজ করে? আমি দেখি আপনাদের মধ্যে কতটুকু ধারণা আছে। কেউ একজন কি শর্টকাট আমাকে বলতে পারবেন যে ডিএসসিপি কিভাবে কাজ করে? আচ্ছা, ওইটা ট্রান্সপোর্ট লেয়ার হবে না, আমি নেটওয়ার্ক লেয়ার বলে ফেলছি। ওইটা ট্রান্সপোর্ট লেয়ার হবে, সিকোয়েন্স নাম্বার তৈরি করাটা। যাই হোক, সো ডিএসসিপি কিভাবে কাজ করে, ডিএসসিপি কি করে অ্যাকচুয়ালি শর্টকাটভাবে কি এক লাইনে কেউ আমাকে বলতে পারবেন? আমি আপনাদেরকে পুরো ডিটেলস জিনিসটা এখন বুঝাবো, বাট আপনারা কি শর্টকাটভাবে আমাকে এক লাইনে কেউ বলতে পারবেন কিনা যে ডিএসসিপি কীভাবে কাজ করে? হ্যাঁ, একটু বলেন। কেউ কি বলতে পারবেন যে ডিএসসিপি কীভাবে কাজ করে? এনিওয়ান? না, শামীম ভাই আপনি যেটা বলছেন সেটা আসলে ডিএসসিপি এক্স্যাক্টলি এই কাজটা করে না। কি কাজ করে সেটা আমি বলতেছি, তার মধ্যে কেউ জানেন কি না? সবাই কিন্তু জানেন যে ডিএসসিপি মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, বাট এক্স্যাক্টলি কীভাবে কাজ করে? IPv6 না ভাই, আপনার আগেরটাই ঠিক ছিল। আচ্ছা, এতটুকুই জানেন না? আচ্ছা, তার মানে ধরে নিলাম আপনারা জানেন না ঠিক মতো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আজকে এই জিনিসটা নিয়ে অনেকটা শিখবো, অনেকটা জিনিস শিখবো। সবাই একটু মনোযোগ দিয়েন, আমরা এই জিনিসটা নিয়ে আজকে একটু ডিটেলস শিখবো। হ্যাঁ, ডিটেলস। তো আমরা যদি ডিটেলসে আলোচনা করি তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কিভাবে আলোচনা করব? প্রথমে আমি আগে বোঝাই, পরে কাহিনীটা বোঝাই। তো ডিএসসিপি আসলে একটা সার্ভিস। সার্ভিস মানে কি? যে সার্ভিস প্রোভাইড করে। ডিএসসিপি কি একটা সার্ভিস, যে সার্ভিস প্রোভাইড করে। সে একটা সার্ভারের মধ্যে থাকে। সার্ভারের, ধরেন কোন সার্ভারের মধ্যে থাকে? ধরেন মাইক্রোসফট সার্ভার, লিনাক্স সার্ভার। সার্ভার মানে কি? সার্ভার তো সেদিন বুঝাইছিলাম, তাই না? সার্ভার হলো একটা কম্পিউটার যে আমাদেরকে ক্লায়েন্ট রিকোয়েস্ট করলে সে কিছু একটা জিনিস প্রোভাইড করে, তাহলে এটা হলো আমার সার্ভার। তো এই সার্ভারের মধ্যে মাইক্রোসফট সার্ভার বা লিনাক্স হতে পারে, তার মধ্যে আমি ডিএসসিপি সার্ভিসটাকে ইনস্টল করে দিলাম যে তুমি ডিএসসিপি প্রোভাইড করবা। এতটুকু আপনারা বুঝলেন। এখন প্রশ্ন হলো যে ডিএসসিপিটা কীভাবে কাজ করে সেইটা যদি আমি বলি, তাহলে আমাকে অবশ্যই একটা গল্প বলতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ার হবেন। তারপরে আমি ফাইনালি আপনাদেরকে পুরো সিস্টেমটা দেখাবো কীভাবে কাজ করে। ওকে, ফাইন। তাহলে প্রথমে কীভাবে কাজ করে, ধরেন আমাদের যদি ডিএসসিপি না থাকতো তাহলে প্রতিটা কম্পিউটারকে কি আমাদেরকে বসে বসে আইপি দেওয়া লাগতো না? কীরকম আইপি? যে ধরেন পুলমারয়ের একটা কম্পিউটার আছে, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, দেলোয়ার হোসেনের একটা কম্পিউটার আছে, শামীম হোসেনের আছে, মাসুম বিল্লার কম্পিউটার আছে, সোহাগ আহমেদের আছে, এরকম সবার একটা করে কম্পিউটার আছে। তখন কি তো আপনার ধরেন এটা অফিসের একটা ফ্লোরের কম্পিউটার, তা আপনি বসে বসে আইপি দিচ্ছেন 100.0.0.1, এটাকে দিচ্ছেন .2, এটাকে দিচ্ছেন .3, এটাকে দিচ্ছেন .4, এটাকে দিচ্ছেন .5। এভাবে করে করে আপনি কম্পিউটারগুলোকে নাম্বারিং করলেন, স্ট্যাটিকভাবে নাম্বারিং করলেন। তাইলে এখন সমস্যা কি হবে? এখন এভাবে যখন নাম্বারিং করেন, আপনার প্রতিটা কম্পিউটার যখনই আসবে অফিসে, তখন আপনাকে অনেক কষ্ট করে নাম্বারিং করা লাগবে। তো নাম্বারিং করলে কোনো সময় কি ভুল হইতে পারে না? কীরকম ভুল? যে ডুপ্লিকেট হয়ে গেল, তখন তো কেউই কমিউনিকেশন করতে পারবে না। যখন ডুপ্লিকেট আইপি হয়ে যাবে দুইটা পিসির, তখন তো তারা আর দুইজনই আর কমিউনিকেশন করতে পারবে না। এটা একটা সমস্যা হতে পারে। আবার কি সমস্যা হতে পারে? আপনি করলেন, এক সময় 3 নম্বর পিসিটা গেল নষ্ট হয়ে। যখন 3 নম্বর পিসিটা নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আপনি
পিসিটা শেষ, এখন আপনি তো বুঝতে পারলেন না যে এক্স্যাক্টলি কোন আইপিটা নষ্ট হয়েছে, তখন আপনি আবার সব কম্পিউটার চেক করতে হবে, কি একটা যন্ত্রণা। তারপরে আপনার ব্লক শেষ হয়ে গেল কিনা, ব্লক ফ্রি আছে কিনা, সেই ব্যাপারটাকে আপনি আসলে ঠিকমতো কন্ট্রোল করতে পারবেন না। তখন আপনি যখন ম্যানুয়ালি বসাবেন তখন এই এই সমস্যাগুলো আপনার মধ্যে হতে পারে, বা আপনি যখন কম্পিউটার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন তখন দেখা গেল এই ম্যানুয়ালি এই আইপিগুলো বসাইতে গেলে আপনি এই সমস্যাগুলোতে পড়বেন। ব্যাপারটা কি বুঝছেন সবাই? এই ব্যাপারটা বুঝছেন নাকি যে ম্যানুয়ালি বসাইতে গেলে আমরা এই সমস্যাগুলোতে পড়ব। আচ্ছা, কিন্তু যদি আমি এখন এটা মুছে দিই, এখন এতটুকু বুঝছেন যে ম্যানুয়ালি বসাইলে গেলে কি হবে, যে আমাদের আইপি দুইবার বসে ফেলতে পারে, বা আইপি নষ্ট হইলে আমরা বুঝবো না, বা আইপি একটা কম্পিউটার নষ্ট হলে আমাকে আবার নতুন করে সব কম্পিউটারকে রান করতে হবে, দ্যাট উইল বি দ্য ডিফিকাল্টিস। তখন আপনি কি করলেন, তখন এই সমস্যা সমাধান করার জন্য আপনি একটা ডিএসসিপি সার্ভার কিনলেন। ডিএসসিপি সার্ভারের মধ্যে বলে দিলেন যে আমার কাছে আইপি আমার কেনা আছে 100.0.0.99 এই পর্যন্ত আমার আইপি কিনা আছে। যখন আপনি এই পর্যন্ত আইপি কিনা সার্ভারকে আপনি দিয়ে দিলেন যে আমার স্টার্ট আইপি তুমি আমার স্টার্ট আইপি 1 থেকে স্টার্ট করবা, আমার এন্ড আইপি তুমি আমার এন্ড আইপি স্টার্ট করবা থেকে 100.99 পর্যন্ত। তখন যখনই আপনি সার্ভারের সাথে কোনো কম্পিউটারকে কানেক্ট করবেন, সার্ভারের সাথে কানেক্ট করবেন, তখন সার্ভারের সাথে কম্পিউটার রিকোয়েস্ট করার সাথে সাথে ডিএসসিপি তাকে একটা করে আইপি দিয়ে দিবে। তখন ডিএসসিপি কী করবে, 100.0.0.1 তাকে অ্যাসাইন করে দিল, তাকে 2 অ্যাসাইন করে দিল, অটোমেটিকলি 3 অ্যাসাইন করে দিল, 4 অ্যাসাইন করে দিল, 5 অ্যাসাইন করে দিল। আমার আর কোনো ঝামেলা নাই। তখন ডিএসসিপি তাদেরকে অটোমেটিকলি এই আইপিগুলো অ্যাসাইন করে দেওয়ার সাথে সাথে তারা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল। তখন কি হইল, তখন 99টা কম্পিউটার ইজিলি কানেক্টেড হয়ে গেল। এখন মনে করেন আপনার 100 নম্বর কম্পিউটারটা আসছে, 100 নম্বর কম্পিউটারটা আসছে, তখন দেখা গেল যে একটা কম্পিউটার বন্ধ। সো 100 নম্বর কম্পিউটার কানেক্টেড হওয়ার সাথে সাথে ওই যেই কম্পিউটারটা বন্ধ আছে তার আইপিটা তাকে ডিএসসিপি দিয়ে দিবে। সো এই হলো ডিএসসিপি, সে কি করে অটোমেটিকলি আইপিগুলো অ্যাসাইন করে দেয়। এতটুকু পর্যন্ত বুঝছেন? তাহলে ডিএসসিপি কীভাবে কাজ করে বুঝছেন, যে সার্ভারের ডিএসসিপি আছে, তার মধ্যে আইপি ব্লক আমি দিয়ে দিলাম যে তোমার স্টার্টিং আইপি আর এন্ড আইপি 1 থেকে 99 পর্যন্ত, তখন তার মধ্যে কম্পিউটার কানেক্টেড হওয়ার সাথে সাথে সেগুলোকে অটোমেটিকলি আইপি অ্যাসাইন করে দেয়। তাহলে 99টারে দিয়ে দিল, এখন দেখা গেলো 100 নম্বর কম্পিউটার আসছে, তখন দেখা গেলো এই 99টার মধ্যে কেউ একজন বন্ধ আছে, বন্ধ থাকার সাপেক্ষে সে 100 নম্বর পিসিরে ওই যেটা বন্ধ আছে তার আইপিটা 100 নম্বরে দিয়ে দিল। তখন 100টা আইপি যখন কানেক্টেড হয়ে গেল, 99টা যখন কানেক্টেড হয়ে গেল, যে বন্ধ ছিল সে যদি আবার কানেক্টেড হতে যায় তখন আর সে কানেক্টেড হতে পারবে না, কারণ অলরেডি 99টা আইপি সবাইকে দিয়ে আমরা অ্যাসাইন করে রেখে দিছি। সো ডিএসসিপি হলো এভাবে কাজ করে। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? একটু অ্যান্সার দেন যে এই পর্যন্ত বুঝছেন কিনা। তাইলে আমি ডিএসসিপি নিয়ে আরেকটু ডিটেলস বুঝাবো, আরেকটু ডিটেলসে যাব, হ্যাঁ, যেগুলো আপনার পরীক্ষায় আসবে। সবাই একটু বলেন যে এই পর্যন্ত বুঝছেন কিনা, যে ডিএসসিপিটা কিভাবে অ্যাসাইন করতেছে আইপি। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু যদি বলতেন সুবিধা হতো। এবার আসছে ডাইনামিক আইপি অ্যাসাইন করে, হ্যাঁ ঠিক আছে। ডিসিপি অটোমেটিক আইপি জেনারেট অ্যাসাইন করলে অটোমেটিক করে না কোন প্রোটোকল? না আপনি তো ডিএসসিপি তো অটোমেটিক করতেছে, সো অটোমেটিক করে না মানে আপনি নিজের হাত দিয়ে করতেছেন, মানে স্ট্যাটিক করতেছেন, দেলওয়ার হোসেন। ডিএসসিপি তো অটোমেটিক আপনার ডিএসসিপি একটা সার্ভার, একটা সার্ভিস যেটা একটা সার্ভারের উপর চলে, সেই সার্ভারটা আপনি যখন স্টার্ট অ্যান্ড এন্ড আইপি দিয়ে দিলেন তখন সে কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে গেল, তার মানে সে আইপি অ্যাসাইন করে দিল, তার কাজ হলো আইপি অ্যাসাইন করা। এখন আপনি যদি না চান ডিএসসিপি ইউজ না করেন, তখন ওই কম্পিউটারগুলোকে আপনার ম্যানুয়ালি করতে হবে। যেমন আপনি যখন একটা আইএসপি ইউজ করেন, ওই আইএসপি কী করে, আইএসপির মধ্যে একটা ডিএসসিপি আছে, আপনি যখন ওয়াইফাইয়ের মধ্যে কানেক্ট করেন আপনার মোবাইলটা, ওই ওয়াইফাই কিন্তু অটোমেটিক তাকে একটা আইপি দিয়ে নিচ্ছে, রাউটারটা কীভাবে দিচ্ছে, এই যে ডিএসসিপি থেকে ওয়াইফাইতে আইপি আছে, সেই আইপিটা আপনাকে দিয়ে দিচ্ছে ওয়াইফাই রাউটার। সেজন্য এই সার্ভিসটা আপনার রাউটারের মধ্যেও চলে, ব্যাপারটা বোঝা গেছে? এখন আমি এটা মুছে ফেলি, হ্যাঁ, তাহলে আর একটু ক্লিয়ার করে এখন বুঝাবো। ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করি, ধরেন আপনার একটা অফিস আছে, অফিসের এর একটা ফ্লোর, যেমন ফার্স্ট ফ্লোর,
এটা একটা সেকেন্ড ফ্লোর, এটা একটা থার্ড ফ্লোর। হ্যাঁ, আপনি ডিএসসিপির মধ্যে ব্লক করে দিলেন, এটা আপনার ডিএসসিপি। আপনি এখানে বললেন যে আমার ফার্স্ট ফ্লোরে তুমি 100.0.01 থেকে 99 পর্যন্ত দিবা, তখন 99টা পিসি এখানে কানেক্টেড হইতে পারবে। সেকেন্ড ফ্লোরে কি বললেন যে 100.0.1.1 থেকে 100.0.1.99 পর্যন্ত এই 99টা সেকেন্ড ফ্লোরে দিবা। ডিএসসিপিতে বা ভাগ করে দিলে যেই ফ্লোরে যতটা কম্পিউটার আছে তাদের জন্য এই আইপিগুলোকে অটোমেটিক সে অ্যাসাইন করে দিবে। এই হলো ডিএসসিপির কাজ। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। এখন আমি আরেকটু কঠিন জিনিস বুঝাবো, সে কিভাবে কানেক্ট হবে সেটা। তো ডিএসসিপি কি কি দিতে পারে? ডিএসসিপি অলসো অ্যাসাইন, আপনার ডিএসসিপি আপনার কম্পিউটারকে কি কি দিতে পারে? সে আপনার কম্পিউটারকে দিতে পারে আইপি অ্যাড্রেস, সে আপনার কম্পিউটারকে দিতে পারে সাবনেট মাস্ক, কারণ সাবনেট মাস্ক না দিলে তো চলবে না, তাই না? আচ্ছা, সে আপনাকে দিতে পারে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস দিতে পারে। সে আপনাকে দিতে পারে ডিএনএস অর্থাৎ ডোমেন নেম সার্ভার, সে ডিএনএস। তো এই জিনিসগুলো আপনার আপনার ডিএসসিপি কাকে দিবে? আপনার কম্পিউটারকে দিবে। যখন আপনার ফ্লোরে কোনো একটা কম্পিউটার কানেক্ট হবে তখনই সে আপনার এই জিনিসগুলোকে দিয়ে দিবে। ঠিক আছে, এই হলো আমার ডিএসসিপি অ্যাসাইন করতে পারে। এখন প্রশ্ন, তাহলে ডিএসসিপির কম্পোনেন্ট কী 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 কম্পোনেন্ট দিয়ে ডিএসসিপি কাজ করে? এটাই হলো আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অনেকবার আসছে। কম্পোনেন্টস অফ ডিএসসিপি, ডিএসসিপির কম্পোনেন্টস কী কী? হ্যাঁ, তো ডিএসসিপি প্রথমে একটা সার্ভার লাগবে। ডিএসসিপি কাজ করার জন্য তার লাগবে সার্ভার, সে সার্ভারে কাজ করবে। ডিএসসিপির মাস্ট বি ক্লায়েন্ট লাগবে, ক্লায়েন্ট পিসি ছাড়া কি হবে? হবে না। তারপরে কি লাগবে? আইপি অ্যাড্রেস পুল লাগবে। পুল মানে কি? ওই যে আমার 100.0.0.1 থেকে সে 100.0.0.99 এই পর্যন্ত আইপি তাকে আমি দিয়ে দিলাম, এই ব্যাপারটা কি বলবো আমরা? আইপি অ্যাড্রেস পুল। তার লাগবে সাবনেট আইপি, সেটা তো আমরা জানি, সাবনেট আইপি 255.255 এই জিনিসগুলো লাগবে। তাকে একটা লেজার টাইম লাগবে, লিজ টাইম লাগবে। লিজ, ওই যে লিজ নেই মানে ইজারা নেওয়া। হ্যাঁ, এটা হলো এটা একটু বুঝেন। হ্যাঁ, এটা আমি একটু পরে বুঝাবো, এটাই খুব ইম্পর্টেন্ট। লিজ এই জিনিসটা পরীক্ষায় বাইবাতে অনেক জায়গায় জিজ্ঞেস করে। দ্য লেন্থ অফ টাইম ফর হুইচ এ ডিএসসিপি ক্লায়েন্ট হোল্ড দ্য আইপি অ্যাড্রেস। এটা কি এখনই আমি এটা বুঝাবো। হ্যাঁ, এটা পরীক্ষায় অনেকবার আসছে, বাইবাতে অনেকবার জিজ্ঞেসে। হ্যাঁ, হোয়েন লেজার, এটা লিজ মানে কি? ইজারা নেওয়া। মানে আমি ধরেন আপনার থেকে বললাম, এই লিজ মানে কি? আমি বললাম যে, কাকে বলবো, যেমন সাগর মল্লিককে দেখতে পাচ্ছি, আমি বললাম যে সাগর ভাই আপনার এই বাড়িটা আমি 1 বছরের জন্য লিজ নিলাম। সে আমাকে কি বাড়িটা 1 বছরের জন্য দিয়ে দিল। 1 বছর পরে আমাকে তাকে আবার বাড়িটাকে ব্যাক দিয়ে দিতে হবে। সো এটা কি বলে? লিজ। তো হোয়েন লিজ এক্সপায়ার দ্য ক্লায়েন্ট মাস্ট রিনিউ ইট। হ্যাঁ, এটা আরেকটা লাগে কি? ডিএসসিপি রিলে, এই জিনিসটা আমাদেরকে লাগবে। সো আমরা এখন বুঝাবো যে এই কম্পোনেন্টগুলো ডিএসসিপির মধ্যে লাগবে কাজ করার জন্য। কি কি পরীক্ষা আসে? ডিএসসিপি সার্ভার লাগবে, মাস্ট বি। ডিএসসিপি নিজে তো একটা সার্ভিস, সে চলার জন্য অবশ্যই কি লাগবে? একটা সার্ভিস লাগবে, সার্ভার লাগবে। ক্লায়েন্ট লাগবে, কম্পিউটার যারা কানেক্টেড হবে তারা তো ক্লায়েন্ট, তাদের লাগবে। তার একটা আইপি অ্যাড্রেস পুল লাগবে, যে সে কোত্থেকে কোন আইপিগুলো, কতগুলো আইপি দিবে ভাগ করে তাদের মধ্যে, সেটা হলো পুল লাগবে। তার সাবনেট আইপি লাগবে, সেটা লাগবে। তার একটা লিজ টাইম লাগবে, মানে কতটুকু সময় সে একটা কম্পিউটারের মধ্যে আইপিটা ধরে রাখবে, সেটা হলো লিজ টাইম। হ্যাঁ, আর একটা হলো ডিএসসিপি রিলে। তো আমরা এই লিজ টাইম নিয়ে এখন একটা প্র্যাকটিক্যাল দেখবো যে কীভাবে কাজ করে। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি 3টা আইপি ধরে নেই, যে এটা আমার ডিএসসিপি, সবাই খেয়াল করি, এটা আমার ডিএসসিপি, সে সবাইকে এখন আইপি দেয়। তো তার ধরেন রেঞ্জ হলো 100.0.0.1 থেকে
আমি ধরি যে তার রেঞ্জ হলো মাত্র 3, তাহলে আমার সুবিধা হবে 3। তাহলে ধরেন সে কানেক্ট করলো PC1। সবাই খেয়াল করেন, একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাগে ব্যাংকে কাজ করতে গেলে বা যে কোনো জায়গায় কাজ করতে গেলে মাস্ট বি এটা তো লাগবেই রিয়েল লাইফে। অ্যান্ড আপনার পরীক্ষায় খুবই খুবই ইম্পর্ট্যান্টভাবে এই ডিএসসিপি জিনিসটা আসবে, যে ডিএসসিপি বর্ণনা করো, তখন অনেকেই পারবে না, সো আপনাকে জানতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই বলেন। হ্যাঁ, লিস্ট কাউন্টারটা বুঝাচ্ছি, লিস্ট কাউন্টার বুঝাচ্ছি মাসুম বিল্লাহ। যেই যেই পর্যন্ত আমি বুঝাইছি এ পর্যন্ত বুঝছেন কিনা বলেন, তারপর আমি ডিটেলস আরেকটু যাচ্ছি। বলেন সবাই বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত। তারপর আমি একটু ডিটেলসে যাব। আচ্ছা, সবাই বুঝছেন এ পর্যন্ত না? আচ্ছা, ভেরি গুড। তাইলে এখন কি হবে? হ্যাঁ, এখন সে কিভাবে কাজ করবে। এখন ধরেন PC4 কানেক্ট হতে যাচ্ছে। PC4 PC4 যখন কানেক্ট হবে তখন কিভাবে কানেক্ট হবে? এখন 3টা পিসি কিন্তু চলতেছে, তার মানে PC4 এখন কানেক্ট হতে পারবে না। আচ্ছা, একটু পরে PC3 PC3 কি করবে? সে ধরেন PC3-কে বাদ দিয়ে PC3 বন্ধ হয়ে গেল, তার মানে PC3 কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে এই ডিএসসিপি কিন্তু বুঝবে না যে PC3 ডিসকানেক্ট হয়েছে কিনা, কারণ PC3 কিন্তু এখনও আমার আইপিটা হোল্ড করে আছে, আইপি হোল্ড করে আছে। আচ্ছা, এখন সেজন্য এখন PC3 যে ডিসকানেক্ট হয়ে গেছে বা এই কাহিনী বা আলাদা হয়ে গেছে, এই জিনিসটা তো সার্ভার বুঝতেছে না। তাইলে সার্ভার কি করে বুঝবে যে এখন PC3 তার সাথে কানেক্টেড না? আচ্ছা, ধরেন এরকম হইতে পারে যে PC3 যে মালিক, সে কিছু সময়ের জন্য ওয়াশরুমে যাচ্ছে বা বাইরে গেছে, তার কম্পিউটার বন্ধ করে গেছে। এখন সে ওয়াশরুম থেকে এসে যদি কম্পিউটার অন করা দেখে যে কম্পিউটার আর নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছে না, তাইলে তো তার জন্য সমস্যা। তাইলে এই কম্পিউটার যে আইডল বা এই কম্পিউটার যে বাদ চলে গেছে, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব? সেইটার জন্য এই ডিএসসিপির মধ্যে আমি একটা লিস্ট টাইম, মানে লিস্ট টাইম কি করি, ডিফাইন করে দিই যে যখন প্রতিটা কম্পিউটার আসবে তার মধ্যে তুমি 24 ঘন্টা লিস্ট টাইম দিয়ে দিবা, 24 ঘন্টা। তখন তার মধ্যে দিয়ে দিল 24 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা, তার মধ্যে দিয়ে দিল 24 ঘন্টা। সো এই 24 ঘন্টা এই 3টা পিসি যখন কানেক্টেড থাকবে, তখন PC4 এই 24 ঘন্টার মধ্যে আর কানেক্টেড হইতে পারবে না। 24 ঘন্টা পর ডিএসসিপি দেখলো 24 ঘন্টা ধরে, মানে 24 আওয়ার ঘন্টা ধরে PC3 কানেক্টেড না। PC3 24 ঘন্টা ধরে কানেক্টেড না, অর্থাৎ 24 ঘন্টা এক্সপায়ার হয়ে গেছে, তখন PC3 আর কানেক্টেড না। তখন 24 ঘন্টা পরে কি হবে? 24 ঘন্টা পরে তারা সবাই সবাই কি করবে? রিনিউ করার জন্য রিকোয়েস্ট দিবে যে আইপি রিনিউ, আইপি রিনিউ। তখন PC4 কি করবে? তখন PC3 তো আর কানেক্টেড না, তখন PC4 অন করা হইলো 24 ঘন্টা পরে বা তার আগে কথা বল, তখন আইপি রিনিউ সে দিল। তখন ডিএসসিপি কি করলো? তাকে আবার IP1 দিয়ে দিল। সে যখন আবার রিনিউ রিকোয়েস্ট পাঠাইলো, ডিএসসিপি আবার তাই করলো IP2 দিয়ে দিল। সে তো আর রিনিউ রিকোয়েস্ট পাঠাবে না, কারণ সে তো বন্ধ, 24 ঘন্টা এক্সপায়ার। তখন কি এই বেচারা আবার রিকোয়েস্ট পাঠাইলো, তখন তো সে রিনিউ না, সে তো রিকোয়েস্ট পাঠাইছে। তখন ডিএসসিপি দেখলো যে তার মধ্যে 100.0.0.3 এই আইপিটা এখনো খালি আছে। তখন সে কী করলো? এই আইপিটা তাকে অ্যাসাইন করে দিল, 0.0.3 আইপিটা তাকে অ্যাসাইন করে দিল। তখন এই জিনিসটা কী হয়ে গেলো? রিলিজ হয়ে গেল, এই জিনিসটা রিলিজ হয়ে গেল। সো লিস্ট টাইমটা কি? লিস্ট টাইম মানে একটা কম্পিউটার কতক্ষণের জন্য একটা আইপি ধরে রাখবে, সেটা হলো লিস্ট টাইম। সো আমরা ধরেন মিনিমাম 1 উইক দিয়ে দিই, 1 উইক, যে 1 সপ্তাহের মধ্যে যদি কোনো কম্পিউটার বন্ধ থাকে, তখন সেখানে নতুন ডিভাইস কানেক্টেড হতে পারবে। সো এই জিনিসটাকে আমরা বলি লিস্ট টাইম। সো ধরেন এখানে 99 কম্পিউটার অন হইতে পারে, সো 99 অন আছে। সো একটা কম্পিউটার দেখা গেলো 1 সপ্তাহ ধরে চলতেছে না, তখন 100 নম্বর পিসিটা ওই কম্পিউটার আইপিটা নিয়ে নিতে পারবে, বিকজ 1 সপ্তাহের মধ্যে তার ওই টাইমটা এক্সপায়ার হয়ে যাবে। সবাই রিনিউ রিকোয়েস্ট পাঠাবে, তখন ব্লক খালি হয়ে যাবে। অর্থাৎ যে পাঠাবে না 1 সপ্তাহ পরে, সে তার মানে কম্পিউটার ধরে নিবে যে 1 সপ্তাহ ধরে সে আনইউজড,
আনইউজড মানে তাকে আর ব্যবহার করা দরকার নেই, তখন সে ওই আইপিটা আরেকজনকে অ্যাসাইন করে দিবে। এভাবেই হলো ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল বা ডিএসসিপি কাজ করে। বুঝা গেছে? সবাই বুঝছেন? বলেন সবাই বুঝছেন কি না? তাহলে আমি আরেকটা জিনিস পড়াবো, এই ডাইনামিক হোস্ট কন্ট্রোলের আর একটা ছোট্ট জিনিস পড়াবো জাস্ট 2 মিনিটের মধ্যে। সবাই বলেন এ পর্যন্ত বুঝছেন কি না যে লিস্ট টাইম এর কারণে সে কিভাবে অ্যাসাইন করে? এ পর্যন্ত বুঝছেন? ভেরি গুড, ভেরি গুড। তাহলে বুঝছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট জিনিসটা দেখি। এখন এটার মধ্যে একটা লিস্ট টাইম ক্লায়েন্ট চেঞ্জ করতে পারে না, ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, আর লিস্ট টাইমটা সার্ভারের মধ্যে আমরা অ্যাড করে দিই যে এতক্ষণ পর্যন্ত থাকতে পারে। সো ক্লায়েন্ট ক্যান নট চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় জিনিস, এখন ধরেন একটা প্রিন্টার আছে আমার ওটার মধ্যে, হ্যাঁ প্রিন্টার আছে, ধরেন প্রিন্টারের মধ্যে আইপি অ্যাসাইন করে দেওয়া আছে 100.0.0.3। আচ্ছা, এখন সব কম্পিউটার কি প্রিন্টারের সাথে কানেক্টেড না প্রিন্ট করার জন্য? এখন এটার আইপি যদি ওই ডিএসসিপির কারণে যখন রিনিউ হয় 1 সপ্তাহ পরে, তখন যদি তার আইপিটা চেঞ্জ হয়ে যায়, তখন কি কেউ প্রিন্ট করতে পারবে? তখন কেউ আর প্রিন্ট করতে পারবে না। কেন প্রিন্ট করতে পারবে না? কারণ প্রিন্টারের আইপি তো ছিল 3, কিন্তু 1 সপ্তাহ পরে যখন সবাই আইপি রিনিউর জন্য ডিএসসিপির রিকোয়েস্ট করছে, তখন তো প্রিন্টারের আইপিও চেঞ্জ হয়ে যাবে। সো প্রিন্টারের আইপি চেঞ্জ হয়ে গেলে তো আর সবাই কেউ প্রিন্ট করতে পারবে না, তখন সবার মধ্যে আবার সফটওয়্যার সেট আপ দিতে হবে। কি একটা যন্ত্রণা না? সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডিএসসিপির মধ্যে আরেকটা কাজ করতে পারি, যেটাকে বলে রিজার্ভেশন, যেটাকে বলে রিজার্ভেশন। আচ্ছা, রিজার্ভেশন কেমন ইউজ করা হয়? ধরেন আমি একটা কম্পিউটার ইউজ করি PC1, এই PC1 সবসময় সার্ভারের কাজ করি আমি, মনে করেন। হ্যাঁ, এখন বারবার যদি আইপি চেঞ্জ হয়, সার্ভার তো আমাকে আইপি চেঞ্জ হলে আর চিনবে না, তার মানে আমাকে স্ট্যাটিক আইপি দিতে হবে, যে আইপিটা কখনোই চেঞ্জ হবে না। সো এই কাজটা তো স্ট্যাটিক, তাহলে আমি রিজার্ভেশন কেমনে করব? তখন আমি এই ডিএসসিপির মধ্যে যে বলে দিলাম যে প্রিন্টার ওয়ান তাকে তুমি মাস্ট বি এআইপি অ্যাসাইন করবে 100.0.0.3। এটা তার জন্য রিজার্ভেশন। তখন ওখানে সফটওয়্যারে যে আমি স্ট্যাটিক করে দিলাম, হ্যাঁ ডাইনামিকটারে স্ট্যাটিক ড্রপ ডাউনে করে দিলাম, তখন কখনোই এই প্রিন্টার আইপি এটা ছাড়া চেঞ্জ হবে না। সো রিজার্ভেশনে যে আমি বলে দিলাম যে 100.0.0.1 থেকে 100.0.0.5, এই 5টা আইপি হলো রিজার্ভ, এগুলো স্ট্যাটিক বানাই দিলাম, তখন ও এই 5টা আইপি আর কাউকে দিবে না। তখন আমি কি করলাম, প্রিন্টার 1কে 3 বানাই দিলাম, 3 বানাই দিয়ে এখানে একটা ড্রপডাউন আছে, ড্রপডাউনে ডাইনামিক না স্ট্যাটিক, আমি স্ট্যাটিক বানাই দিলাম, তখন সে এটার জন্য আর কোনো লিস্ট টাইম লাগবে না, সে এটাকে চেঞ্জই করবে না, প্রিন্টারটা ফিক্স রেখে দিবে। আমি প্রিন্টার যদি খুলে ফালাই দিয়া আবার পরবর্তীতে সে কানেক্ট করি, তাও সে এআইপি দিবে, কারণ প্রিন্টারের মধ্যে সে এআইপিটা সেভ রাখবে। প্রিন্টার অটোমেটিক কানেক্ট করলে আবার খুলে সে এআইপিতেই হিট করবে এবং ডিএসসিপি বুঝে নেবে যে সে স্ট্যাটিক, সো তাকে আর চেঞ্জ করবে না। আবার আমার কম্পিউটার PC1, সে তো সার্ভারে, তাকে আমি দিলাম ধরেন 100.0.0.4 স্ট্যাটিক বানিয়ে দিলাম। সো আমার কম্পিউটার আইপি কখনোই চেঞ্জ হবে না, অর্থাৎ রিনিউ করার জন্য আমার কম্পিউটার কখনোই রিকোয়েস্ট করবে না। তার মানে আমি যদি এরকম বানিয়ে দিই যে 100.0.0.6 থেকে 100.0.0.99 এগুলোকে আমি ডাইনামিক বানিয়ে দেই, তখন এই এই যেই কম্পিউটার কানেক্ট হবে তাদের মধ্যে এই ব্লকটা থেকে যে কোনো একটা আইপি তাকে অ্যাসাইন করে দিবে। দ্যাট ইজ হোয়াই এই জিনিসটা আমরা ডাইনামিক করব এবং এগুলোকে স্ট্যাটিক করব। রিজার্ভেশন মানে এগুলোর আইপি কখনোই ডাইনামিক হোস্ট কন্ট্রোলে চেঞ্জ হবে না। বাকি যারা আছে 6 থেকে 99 পর্যন্ত আছে, তাদের আইপি চেঞ্জ হবে। সেখান থেকে যদি কোনো ডিভাইস বাদ চলে যায়, তার আইপিটা ফ্রি থাকবে। যখন নতুন কোনো ডিভাইস কানেক্টেড হয়, তাকে সেই আইপিটা দেওয়া হবে। কিসের মাধ্যমে দেওয়া হবে? লিস্ট টাইমের মাধ্যমে, যে কতটুকুর মধ্যে লিস্ট শেষ হবে, সেই টাইমটা ওভার হয়ে গেলেই ওই আইপিটা ফ্রি, ওই আইপিটা তখন আরেকজনকে দিয়ে দেওয়া হবে। সো এভাবেই আমাদের ডিএসসিপি কাজ করে। আচ্ছা, এখন আমি দেখাবো যে ক্লায়েন্ট কিভাবে রিকোয়েস্ট করে ডিএসসিপিকে। হ্যাঁ, সেটা একটু একটু আমরা বুঝবো, এটাই শেষ, এটা পরীক্ষায় আসে তাই বুঝাচ্ছি। এটা আমার ডিএসসিপি সার্ভার, এখানে আছে ডিএসসিপি সার্ভার। তো ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট যখন, এটা ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট পিসি ক্লায়েন্ট, প্রথমে তো তার আইপি অ্যাড্রেস নাই, আসলে। হ্যাঁ, তখন সে কি করে একটা চার্ট পাঠায়।
কেমন চার্ট পাঠায় দেখেন, এই চার্টটা এখানে পাঠাবে। কেমন চার্ট পাঠাবে রিকোয়েস্ট করার জন্য? তাকে সে একটা ট্রান্স আইডি পাঠাবে, ধরেন ট্রান্স আইডি পাঠালে 1001 মনে করেন। সে একটা লিস্ট টাইমের জন্য পাঠাবে, লিস্ট টাইম, যে তুমি আমাকে একটা লিস্ট টাইম অ্যাসাইন করে দাও, এটা খালি থাকবে। সে ক্লায়েন্ট অ্যাড্রেসে পাঠাবে, ক্লায়েন্ট অ্যাড্রেস তার নিজের আইপিটা পাঠাবে। তারপরে সার্ভারের অ্যাড্রেস, সার্ভারের আইপি কত সেটা সে পাঠাবে। এখন সার্ভার আইপি কি তাকে জানতে হবে। তো যখনই আমরা নেটওয়ার্কে কানেক্টেড হব তখন সে সার্ভার আইপি এবং তার পোর্ট নাম্বার অনুযায়ী তাকে রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট পাঠানোর পর এই বেচারা কি করবে, ক্লায়েন্টকে একটা লিস্ট টাইম দিয়ে এবং সার্ভার আইপি দিয়ে এখানে পাঠাবে। তখন ক্লায়েন্ট আবার তাকে রিকোয়েস্ট করবে যে তুমি আমার আইপিটা ফিক্স করে দাও। ফাইনালি 4 নম্বর অপশনে এসে, মানে 4 নম্বর পজিশনে এসে সে এই জিনিসটাকে পুরা ফুল আইপি, তার নিজের আইপি, ক্লায়েন্টের আইপি, সব ডিটেলস, সাবনেট মার্ক সব কিছু সে পেয়ে যাবে এবং লিস্ট টাইমও পেয়ে যাবে। তখন এই ডিএসসিপির কাছে তার ট্রানজ্যাকশন নাম্বারটা সেভ থাকবে যে 1001 তাকে আমি আইপি দিছি 100.0.0.9, এই আইপিটা আমি তাকে দিছি, তার জন্য এটা ফিক্স। তখন এখানে তার লিস্ট টাইমটা কাউন্ট হবে, লিস্ট টাইমটা কী হবে, কাউন্ট হইতে থাকবে। যখন সে 7 দিনের জন্য সে আনইউজ থাকবে তখন এটাকে ডিলিট করে দিয়ে ফ্রি করে দিবে আইপিটা। এভাবে হলো ডিএসসিপি কাজ করে। সো এই জিনিসগুলো ডিটেলস পড়ার জন্য আপনারা ফরুজানের বই পড়বেন, ফরুজানের বুকের লাস্ট পেজে ডিএসসিপি দেখবেন যে কোন পৃষ্ঠা নাম্বারে আছে, সেই পৃষ্ঠা নাম্বারটাকে ডিটেলস পড়বেন। তবে আমি যতটুকু বলছি অতটুকু সব জিনিস ফরুজানের বইতে নাই, আমি কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া থেকে এবং বাকি অন্যগুলা বিভিন্ন ইয়া থেকে নিয়ে আপনাদেরকে পড়ানো হয়েছে। সো আপনারা আশা করি এ পর্যন্ত বুঝছেন এবং আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, সবাইকে এ পর্যন্ত বুঝছেন? তাহলে সবাই বলেন ডিএসসিপি বুঝছেন? ডিএসসিপি শেষ, এবার আমরা অন্য টপিকে যাব। সবাই, এভরিবডি, ডিএসসিপি কি ক্লিয়ার হয়েছেন আমি যতটুকু বললাম? সবাই কি ডিএসসিপিটা ক্লিয়ার হয়েছেন? হইলে আমরা এখন নেক্সট আরেকটা ডিফিকাল্ট টপিক বুঝাবো, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন অনেকবার আসছে। জি, থ্যাংক ইউ, সবাই বুঝছেন, বুঝলে ভালো। হ্যাঁ, মাসুম বিল্লাহ বুঝছেন এ পর্যন্ত? মাসুম বিল্লাহ, তনিমা খান, পপি আপু, হাসিবুল রহমান হাসিব, ডিএসসিপিটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, লাস্ট পার্ট হলো এভাবে ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, এই যে আমি যে জিনিসটা বললাম, এভাবে ক্লায়েন্ট রিকোয়েস্ট করে। এই জিনিসগুলো যে ভাই আপনি আমাকে এই জিনিসগুলো অ্যাসাইন করে দেন, তখন এই ডিএসসিপি কী করে, তাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করে, লিস্ট টাইম দিয়ে অ্যাসাইন করে। তখন আবার সে আবার কি ডিএসসিপির অ্যাড্রেস এবং নিজের অ্যাড্রেস দিয়ে পাঠায়, বলে এটা কি ওকে আছে। তখন ডিএসসিপি ফাইনালি 4 নম্বরে ওকে মেসেজ পাঠায় যে সব মিলে সব ঠিক আছে, তুমি এবার কাজ চালাইতে পারো। তখনই সে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়, ফাইনালি এখানে একটা আইপি অ্যাড্রেস সে পেয়ে যায় আর কি। এভাবেই ডিএসসিপিটা কাজ করে। তো ফরুজানের বইতে ডিটেলস আছে, এত পৃষ্ঠা নম্বর ডিএসসিপি লাস্টে থাকলে বুঝবেন, জাস্ট একটু দেখলেই আপনারা পেয়ে যাবেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক। এখন আমি পড়াবো অনেকগুলো এনক্রিপশন অ্যালগোরিদম কীভাবে কাজ করে। আচ্ছা, সো ডিএসসিপি আশা করি সবাই ক্লিয়ার। এখন হলো নিজেরা একটু পড়বেন এবং বিভিন্ন বইটা থেকে একটু পড়বেন, তাইলে আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আমি আবারও বলতেছি, ডিএসসিপি পরীক্ষা অনেকবার আসছে, সো না পড়লে পারবেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরীক্ষায় আসছিল যে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, মানে AES কোন ধরনের অ্যালগোরিদম, হ্যাঁ। তো আমরা অ্যান্সারে দেখতে পাচ্ছি সিমেট্রিক কি অ্যালগোরিদম। পরীক্ষা আসছিল যে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড AES কোন ধরনের অ্যালগোরিদম, আমরা দেখতে পাচ্ছি সিমেট্রিক কি অ্যালগোরিদম। সো আমরা আজকে এটা নিয়ে ডিটেলস শিখব। হ্যাঁ, আমরা প্রায় নেক্সট 20 মিনিট শুধু কয়েকটা অঙ্ক দেখাবো এবং পরীক্ষায় আসছে এমন কিছু অঙ্ক দেখাবো, যেমন পরীক্ষায় রিটেনে অনেক প্রশ্ন আসে এনক্রিপশন নিয়ে, সেটাও দেখাবো। আবার ধরেন যে যদি আমরা আরেকটা কোশ্চেন দেখি, তাহলে
তাহলে আমরা দেখতে পেলাম যে ফ্লোয়িং ইজ নট এ ডাটা এনক্রিপশন, কোনটা এনক্রিপশন অ্যালগোরিদম না। সো শাহ ওয়ান ইজ এ হ্যাশিং অ্যালগোরিদম, এটা একটা হ্যাশিং অ্যালগোরিদম। বাকি আরএসএ, এইএস এই জিনিসগুলো আসলে এনক্রিপশন অ্যালগোরিদম। সো এক্সাম্পল আসছে এবং অনেক জায়গায় অনেক ডিটেলস আসছে। সো আমরা আজকে ডিটেলসটা শিখবো এনক্রিপশন নিয়ে। হ্যাঁ, পরীক্ষায় আমাদের অনেকবার আসবে এনক্রিপশন। সো আমরা এনক্রিপশন দেখার আগে, এনক্রিপশন অ্যালগোরিদম দেখার আগে আমরা একটু ক্রিপ্টোগ্রাফি নিয়ে দেখি। সো আমি আজকে অঙ্ক শিখাবো। হ্যাঁ, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে। আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি যে পরীক্ষায় কিভাবে আসছে। হ্যাঁ, সেটা আমি একটু দেখাবো। সো ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফি একটু মনোযোগ দেন। পরীক্ষায় ক্রিপ্টোগ্রাফি নিয়ে অনেক আসে। হ্যাঁ, বিশেষ করে প্রোগ্রামিং পরীক্ষায় বা নেটওয়ার্কিংয়ের পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, তো সেটা জিনিস আমরা একটু দেখব। তো সেটা দেখার আগে আমি একটা ছবি দেখাই, ছবি দেখাবো, একটা চিত্র দেখাচ্ছি। তার আগে একটু বলে নিই। আচ্ছা, ধরেন এটা হলো সেন্ডার ওয়ান, সেন্ডার ওয়ান, এটা হলো সেন্ডার টু, সেন্ডার টু। তো সে কি করে, তো এই যে মেসেজ সেন্ডার টু তাকে ধরেন হ্যালো মেসেজ পাঠাচ্ছে। কি মেসেজ পাঠাবে? হ্যালো, হ্যালো। এখন যদি এরকম হয় যে মাঝখানে এটা হলো যে মর্জিনা, মর্জিনা যদি করিমের সাথে, করিমের সাথে ধরেন যে এসব চ্যাটিং করতেছিল, চ্যাটিং করতেছে, মাঝখানে রহিম মিয়া, রহিম মিয়া যদি সব মেসেজগুলো দেখে ফেলে মাঝখান দিয়ে, তাহলে কি সমস্যা হয়ে যাবে না? তাহলে মর্জিনা পাঠাচ্ছে যে হ্যালো, হ্যালো করিম, তখন রহিম কি বলল, মেসেজটা পড়লো, পড়ে দেখলো যে হ্যালো করিম পাঠাচ্ছে, করিম। তখন সে চেঞ্জ করে মর্জিনা করিমকে পাঠাইলো যে সেন্ড মি $100। তখন করিম কইল, আরে আমার গার্লফ্রেন্ড, এত পছন্দ করি তাকে, সে আমাকে $100 পাঠাইতে বলছে, আমার এখনই পাঠানো উচিত। তো বেচারা কি করলো, $100 পাঠাই দিল। কিন্তু $100টা কার কাছে চলে গেল? আমার রহিম মিয়ার কাছে চলে গেল। বাস, ওন্দা করিম বাস খেয়ে গেল। সো ইন্টারনেট ইজ এ ইনসিকিউর প্লেস, মানে ইন্টারনেটে যখন আমরা কমিউনিকেশন করি সেই রাস্তাটা হলো ইনসিকিউর। তাহলে এই ইনসিকিউর রাস্তাটাকে সিকিউর করার জন্য আমাদের অবশ্যই এমনভাবে মেসেজ পাঠাইতে হবে যাতে রহিম মেসেজটা পাইলেও না বুঝে, রহিম মেসেজটা না পাইলেও যাতে না বুঝে। সো এই যে টেকনিক বা এই যে অবস্থা, সেটাকে আমরা বলবো এনক্রিপশন, সেটাকে আমরা কি বলবো, এনক্রিপশন। সো আজকে আমরা এনক্রিপশন দেখব এখন আর কি, মানে এটাই আমাদের লাস্ট টপিক। আমরা এনক্রিপশন দেখব, এনক্রিপশন অ্যালগোরিদম দেখব, এক্সাম্পল দেখব, আমরা 4টা অঙ্ক দেখব, যেই 4টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক বিগত বছরের পরীক্ষায় আসছে এবং 2টা অঙ্ক আমি নিজের থেকে দেখাবো। সেই অঙ্কগুলোর মধ্য থেকে আপনারা একটা অঙ্ক, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় আসতে পারে, শিওর শিওর থাকেন আর কি। সো এখন একটু মনোযোগ দিবেন, কারণ অঙ্কটা পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট এবং দুইটা দুইটা অঙ্ক 2021 সালে সিটিআই যারা পরীক্ষা নিয়েছিল তারা দিছিল, সেজন্য অঙ্ক দুইটা পড়াবো। তো ক্লাসে ছাত্রের উপস্থিতি অনেক কম, তো যারা কষ্ট করে ক্লাসগুলো করছেন তারা হয়তো বা উপকার পাবেন, আমি আমি আশা করি। তো বাকিরা উপস্থিত থাকলে ভালো হতো, যদিও ঈদের 3 দিন পরে সবাই হয়তো মজা টজা করতেছে। তো যাই হোক, তারপরে আমরা ক্লাসটা দেখি। হ্যাঁ, তাহলে কিভাবে হলো যে এই যে মর্জিনা হ্যালো মেসেজ পাঠাচ্ছে, সেটা কিভাবে সে সিকিউরলি পাঠাবে যাতে মাঝখানে রহিম মিয়া সেটাকে না পায়। সেটা পাঠানোর জন্য মর্জিনা কি করবে, মেসেজটাকে কনভার্ট করবে, মেসেজ কনভার্ট করবে নিউমেরিক্যাল ফর্মে। হ্যাঁ, নিউমেরিক্যাল ফর্মে কনভার্ট করবে, নিউমেরিক্যাল ফর্মে কনভার্ট করবে। ঠিক আছে। সো এ নম্বরে সে কী করলো, করলো। বি নম্বরে কী করলো, সে এটার উপরে এনক্রিপশন কি ইউজ করবে, এনক্রিপশন। এনক্রিপশন কি বলতে কি বোঝাচ্ছি, এনক্রিপশন কি বলতে আমি বুঝাচ্ছি, ধরেন একটা একটা চাবি সে বানাইলো, ধরেন তার মেসেজটা হলো একটা তালা। হ্যাঁ, আচ্ছা, সে কি করলো, এনক্রিপশন কি ইউজ করলো, ওভার ইউজিং এনক্রিপশন, অ্যালগোরিদম। মানে কি, সে এনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করে সে এটাকে কী করলো, এনক্রিপশন মানে এনক্রিপ্টেড করে ফেললো আর কি। ঠিক আছে। তো
তো এই যে এনক্রিপ্টেড করলো এই দুইটা জিনিস, সে এনক্রিপ্টেড করলো এই দুইটা জিনিসকে আমি বলবো সিপার টেক্সট বা সাইপার টেক্সট। তো অনেকে সিপার টেক্সট বলে, অনেকে উচ্চারণটা সাইপার টেক্সট বলে। সো যাই হোক, সাইপার টেক্সট সে কী করলো, জেনারেট করলো। এখন হ্যালো করিম মেসেজটা হয়ে গেছে হ্যালো হ্যালো করিম, ধরেন কনভার্ট হয়ে এরকম হয়ে গেছে A*1L এরকম হয়ে গেল আর কি। হ্যালো করিম হয়ে গেল ধরেন হ্যালো রো রো I Z K** এরকম হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে এই মেসেজ যখন রহিম পাবে সে কিন্তু আর বুঝবে না, বিকজ এটা একটা এনক্রিপ্টেড মেসেজ। তখন করিম মিয়া কী করবে, তার সাইডে সে ওই সেম কি দিয়ে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করে সে কি CRYPT, হ্যাঁ, ডিক্রিপ্ট করে সে কি পাবে, প্লেইন টেক্সটটা পাবে, অর্থাৎ হ্যালো করিম প্লেইন টেক্সটটা পাবে। তো এভাবে যদি আমরা সেন্ড করি সেই জিনিসটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি, অর্থাৎ এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট ব্যাপারটা। সো আপনারা কি এই পর্যন্ত বুঝছেন? মানে জিনিসটা কি সেটা বুঝছেন কিনা সেটা বলেন, তারপর আমি ডিটেলস বুঝাবো। সবাই বলেন এ পর্যন্ত, সবাই বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা, তারপর আমরা ইম্পর্টেন্ট জিনিসে যাব। অঙ্ক করাবো, অঙ্ক। আচ্ছা বুঝছেন না, থ্যাংক ইউ। তাহলে আমরা মুছি, আমাদের অঙ্কগুলোই খুব ইম্পর্টেন্ট। তাইলে ভেরি গুড। হ্যাঁ, তাহলে ক্রিপ্টোগ্রাফি দুই প্রকার। হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি দুই প্রকার। একটা হলো সিমেট্রিক কি, সিমেট্রিক কি এনক্রিপশন, আর হলো এসিমেট্রিক কি। এসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। যাই হোক, এখন সিমেট্রিক কি আর এসিমেট্রিক কি দুটো আমার ডিফারেন্ট কি সেটা একটু আমরা জানি। হ্যাঁ, তা আমি সিমেট্রিক কিটা আজকে ডিটেলস বুঝাবো। সিমেট্রিক কি হলো ইজ এ, আচ্ছা হ্যাঁ নূর আলম, আমি বুঝাচ্ছি, আপনার প্রশ্ন অ্যান্সার একটু পরেই বুঝাচ্ছি। ইজ এ টাইপ অফ এনক্রিপশন হোয়ার only one key is secret is used both and decryption। আচ্ছা, সো সিমেট্রিক কি কি জিনিস আর অ্যাসিমেট্রিক কি কি জিনিস সেটা একটা আমি এখন আগে একটু বুঝাই নেই, আমি একটু পরে নূর আলমের অ্যান্সারটা দিব। হ্যাঁ, সিমেট্রিক কি হলো আমি সহজ বাংলায় উদাহরণ দিই। হ্যাঁ, আমি এখন কাকে দেখতে পাচ্ছি, তনিমা খান আপুকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তনিমা নামটা লিখি, আপুকে নিয়ে আজকে উদাহরণ দিব, তনিমা খান। আচ্ছা, তনিমা খান আপু, তার এটা একটা ঘর, এটা হলো তার ঘর। হ্যাঁ, মিরপুরে তার বাড়ি, সে আমাদের সেদিন বলছিল তাই না। তো বেচারা আপুর হাজব্যান্ড হলো উনি, তো আপুর হাজব্যান্ড অফিসে গেছে আর আপু শপিং করতে যাবে। হ্যাঁ, এটা হলো আপু, হ্যাঁ তনিমা খান আপু শপিং করতে যাবে। এখন এই যে দরজা, আপুকে কি করতে হবে, দরজাটা তালা মাইরা যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, দরজা তালা মারলে তার কাছে যেটা থাকবে সেটা হলো কি। এখন আপু যদি দরজা তালা মেরে চলে যায়, দরজার মধ্যে যদি চাবিটা রাইখা যায়, তাইলে কোনো লাভ হইলো? তাইলে কোনো লাভ হইলো না। কি লাভ হইলো না? চাবিটা যে কেউ পাইয়া যে কোনো সময় তালা খুলে ফেলতে পারে। আর দরজার কাছে চাবি রেখা যাওয়া আর তালা না লাগায় যাওয়া তো একই কথা। তাইলে আপুকে কি করতে হবে, যেহেতু সেম কি একটা চাবি দিয়েই কিন্তু আমার তালাটা খুলবে। এখন আপু যদি চাবি দিয়া চাবিটা তার নিজের কাছে নিয়ে সে মার্কেটে চলে যায়, তাহলে ভাইয়া কিন্তু আর অফিস থেকে আসতে পারবে না, তখন একদম বাসায় খবর করে ফেলবে। তাইলে এমন একটা ব্যবস্থা করতে হবে যে আপু চাবিটা নিয়ে চাবিটা রেখে শপিংয়ে গেল, আপুর ফিরতে রাত 9টা বাজবে, কিন্তু ভাইয়া সন্ধ্যা 6টা বাজে বাসায় চলে আসবে। তার মানে তাকে চাবি দিয়া
ওই চাবিটা ভাইয়ের কাছে পৌঁছাইতে হবে, তাই না? ব্যাপারটা এরকম। তাহলে আপু কি করলো, দরজাটা তালা মারলো, মেরে চাবিটা নিয়ে ভাইয়াকে পৌঁছায় দিল সিক্রেট মাধ্যমে, যে ভাইয়ার অফিস তো মিরপুর 12 নম্বরে, আর আমি শপিং করতে যাব মিরপুর 14 নম্বরে। তাহলে আপু কি করলো, মিরপুর 2 নম্বর থেকে মিরপুর 10 নম্বরে এসে ভাইয়াকে চাবিটা দিল, দিয়ে আপু শপিং করতে চলে গেল। হ্যাঁ, এটা আপু শপিং করতে চলে গেল। তারপর ভাইয়া কি করলো, 6টা বাজে সুন্দর সেম চাবিটা নিয়ে আয়শা গেট খুলে ভিতরে থাকতে পারলো। তাইলে কি হলো, আমি চাবিটা সুন্দর মতো তালা মারা সিকিউর করে ভাইয়ের কাছে পৌঁছে দিলাম, ভাইয়া আয়শা সেই চাবিটা দিয়ে গেট খুলে বাসায় ঢুকতে পারলো, আমিও 9টা বাজে এসে ঢুকতে পারলাম। তো এই যে ফ্যাক্টরটা, মানে ওয়ান কি, মানে একই একই কি দিয়ে বোথ এন্ডে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন করা হচ্ছে, তাহলে সেই ব্যাপারটাকে আমরা বলবো সিমেট্রিক কি। হ্যাঁ, আচ্ছা, আর অ্যাসিমেট্রিক মানে কি, আমার কাছে আপু যখন তালা মারলো সেটা হলো পাবলিক কি, এবং ভাইয়ার কাছে একটা প্রাইভেট চাবি আছিল, ভাইয়ার কাছে কি প্রাইভেট চাবি আছে, যেটা দিয়ে সে ওই পাবলিক কিটাকে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করে খুলতে পারে, তখন সেই প্রাইভেট চাবি দিয়ে সে খুলে ফেললো, এটাকে আমরা বলবো এসিমেট্রিক কি। সো আজকে আমরা শুধুমাত্র সিমেট্রিক কি নিয়ে ডিটেলস আলোচনা করব এবং তার অনেকগুলো অঙ্ক দেখব। সো আমি একটু আগে আলোচনা করি, তারপরে অঙ্ক দেখি, কারণ অঙ্ক দেখতে দেখতে আমাদের 12টা নাগাদ বেজে যাবে। সো সবার তো ধৈর্য আছে নাকি, অঙ্ক দেখার মতো তো ধৈর্য আছে নাকি? আচ্ছা, সো এটা আমার আপু, আর এটা হলো আপুর হাজবেন্ড ধরেন। হ্যাঁ, তো এনক্রিপশন অ্যালগরিদম, হ্যাঁ, আমরা এনক্রিপশন অ্যালগরিদম অ্যাপ্লাই করব এখানে, করে এখানে আমরা কি পেলাম, প্লেইন টেক্স, তার উপর এনক্রিপশন অ্যালগরিদম অ্যাপ্লাই করলাম, করার পর আমি পাইলাম সিফার টেক্স। আচ্ছা, সিফার টেক্স আমার সবসময় ইন্টারনেটের মধ্য দিয়ে রহিম আলীর কাছে যাবে, তাইলে এটা কি হবে, ইনসিকিউর চ্যানেল, কারণ আমার ইন্টারনেট মানে কি ইনসিকিউর চ্যানেল। হ্যাঁ, এখান দিয়ে আমার এটার মধ্যে জিনিসটা যাবে। তো সিক্রেট কি লাগবে, সো আমার কিটা কি, একটা সিকিউর চ্যানেল দিয়ে যাবে। কিটা কি যাবে, তনিমা আপু তার নিজের হাত দিয়ে ভাইয়াকে দিয়ে আসছে, কাউকে দিয়ে পাঠায় নাই, কাউকে দিয়ে পাঠাইলে সে ঘরে ঢুকে সব চুরি করে চলে যেতে পারতো। তাহলে সিকিউর কি এক্সচেঞ্জ, এটা কিসে হবে, এটা হবে আমার সিকিউর চ্যানেল দিয়ে, সিকিউর চ্যানেল মানে তনিমা আপু নিজেই চাবিটা দিয়ে আসলো। তখন এই যে ইনসিকিউর চ্যানেল দিয়ে যে ডাটা যাচ্ছে, হ্যালো করিম, এগুলা কিন্তু এনক্রিপ্ট হয়ে সিফার টেক্সে এনক্রিপ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যখন ডিক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করলাম, তখন এই চ্যানেল দিয়ে যত ডাটা আসুক না কেন, সে এই যে কিটা সে পেয়ে গেল, কি মানে চাবি, তার কাছে কি তনিমা আপু চাবিটা দিয়ে আসছে ভাইয়ের কাছে, এটা ধরেন চাবি। হ্যাঁ, এই চাবিটা দিয়ে আসছে, চাবি দিয়ে সে ডিক্রিপ্ট করে সেটাকে আবার প্লেইন টেক্সটে কনভার্ট করতেছে। আচ্ছা, এভাবে সিকিউর কি এক্সচেঞ্জ হয়। তাহলে সিকিউর কি যখন এক্সচেঞ্জ হয়, সেটাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, অর্থাৎ পেয়ার টু পেয়ার। এখন ব্যাপারটা যদি এরকম ঘটে যে 4টা ডিভাইস আছে, তাহলে কি ঘটে, 4টা ডিভাইস নিজেদের মধ্যে কি এক্সচেঞ্জ করে, নিজেদের মধ্যে ওয়ান টু ওয়ান, মানে এর মাধ্যমে না, কিন্তু এই সিমেট্রিক কি সিস্টেম হলো, সে নিজেদের মধ্যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে কি এক্সচেঞ্জ করে, মানে এর মধ্যে এ কমিউনিকেশন করে কি এক্সচেঞ্জ করবে, এর সাথে এ কমিউনিকেশন করে কি এক্সচেঞ্জ করবে। কিন্তু এ যদি এর সাথে কি এক্সচেঞ্জ করে, তাহলে এভাবে ঘুরে কখনোই কি এক্সচেঞ্জ করবে না, ডিরেক্টলি করবে। সো যদি 4টা ডিভাইস হয়, তাহলে এন সংখ্যক ডিভাইস হয়, তাহলে কতগুলো কি লাগবে, NC2, এতগুলো কি লাগবে, এতগুলো কি এক্সচেঞ্জ করা লাগবে, কারণ পেয়ার টু পেয়ার কি এক্সচেঞ্জ হবে, কারো বায়া হয়ে যদি যায় সেটা ইনসিকিউর হয়ে যায়, তাহলে NC2 কি এক্সচেঞ্জ লাগবে। ভেরি গুড নূরে আলম, ম্যাশ টপোলজি, অর্থাৎ n-1/2 এতগুলো কানেকশনের প্রয়োজন হবে পেয়ার টু পেয়ার কমিউনিকেশন করার জন্য। সো আমরা বুঝলাম সিমেট্রিক কি কিভাবে কাজ করে, সিমেট্রিক কি কীভাবে কাজ করে আমরা নিশ্চয়ই বুঝলাম না। সো সিমেট্রিক কি অ্যাকচুয়ালি 64 বিটের হয়, এটা পুরনো মাধ্যম। সো এটা একটি ইনসিকিউর চ্যানেল, সেজন্য আমরা অ্যাসিমেট্রিক কি ব্যবহার করি। তাহলে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, পরীক্ষায় প্রায় আসে নিচের কোনটি সিমেট্রিক কির এক্সাম্পল। সো আমরা লিখব যে AES অর্থাৎ অ্যাডভান্স এনক্রিপশন
স্ট্যান্ডার্ড, DARD স্ট্যান্ডার্ড। তারপর আমরা পড়ব DES। সবাই বুঝছেন কিনা এটা বলেন, এই সিমেট্রিক কিটা বুঝছেন কিনা? ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তো সবাই বুঝছেন কিনা বলেন বলেন। তারপরে আছে আমার ব্লোফিশ। আমি আমি AES নিয়ে কাজ করছিলাম আমার রিসার্চ পেপারে, তো মোটামুটি অনেকটা ভালো কাজ ছিল ওটা। AES, DS, ব্লোফিশ। তারপরে আছে RC4, তারপরে আছে RC5, তারপরে আছে আমার RC6। এই জিনিসগুলো আমার ওভাবে কাজ করে। হ্যাঁ, আমি একটা জিনিস তো লিখবো যেটা পরীক্ষা আসছে, এটা আপনারা নিজেরা পড়বেন। একটা জিনিস যেটা আমি লেখাই দেবো, লিখবো, সেটা হলো AES, DES, IDEA, ব্লোফিশ, RC5, RC6, এগুলো হলো ব্লক সাইফার। এগুলোকে আমরা কি বলবো? ব্লক CIPHER, ব্লক সাইফার। হ্যাঁ, আচ্ছা। আর RC4 ইজ স্ট্রিম সাইফার। সো সবাইকে এ পর্যন্ত বুঝছেন এভরিবডি? আমি এখন অঙ্কে চলে যাব। ঠিক আছে, সবাই একটু বলেন যে বুঝছেন কিনা। এখন আমরা যে অঙ্কটা দেখাবো সেটা আমাদের পরীক্ষায় আসছিল। তাহলে সিমেট্রিক কিভাবে কাজ করে আমি যদি আরেকটু বলি, যে সিমেট্রিক কি হলো, ইনসিকিউর চ্যানেলে সাইফার টেক্সট করে কমিউনিকেশন করে, এবং তার মধ্যে মাস্ট বি একটা কি থাকবে, সেম কি দিয়ে সে এনক্রিপ্ট করবে এবং সেম কি দিয়ে সে ডিক্রিপ্ট করবে। সো এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট যেহেতু সেম কিতে হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে সেন্ডার কিভাবে কিটা পাবে। তো এনক্রিপশন অ্যালগোরিদম যখন ঘটে, তখন সেন্ডারের সাথে যেই নোড, তার সাথে অবশ্যই পেয়ার টু পেয়ার কমিউনিকেশন করা লাগবে। অর্থাৎ সেন্ডার ডিরেক্টলি কিটাকে ডিক্রিপশন অ্যালগোরিদম বা রিসিভারের কাছে দিয়ে দিবে। তখন রিসিভার আর সেন্ডারের মধ্যে যে কোনো মাধ্যম দিয়ে চ্যানেলে এনক্রিপশন ডাটা যাক ডাকে, অর্থাৎ সিপার টেক্সট যাক না কেন, সে সেম কি দিয়ে সেটাকে ডিক্রিপ্ট করতে পারবে। তাইলে এখন আমাদের অঙ্কের মধ্যে যদি একটা কি দেওয়া থাকে, তাহলে আমরা কি ধরে নিব, যে সেম কি দিয়ে এনক্রিপ্ট হবে এবং সেম কি দিয়ে ডিক্রিপ্ট হবে, তাই না? সেটাই তো আমাদের অঙ্কের রুলস। তাহলে আমরা সেভাবে একটা এখন অঙ্ক দেখব। সবাইকে এ পর্যন্ত বুঝছেন? তামান্না, মরিয়ম, রাহুল, পাউল, যারা দেখতেছিলেন প্রথম থেকে, নাজমুন নাহার, উর্মি, সবাইকে এ পর্যন্ত বুঝছেন কিনা বলেন। এভরিবডি প্লিজ অ্যান্সার। সবাইকে এ পর্যন্ত বুঝছেন কিনা? তাইলে আমরা, হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝছেন। বাকিরা বলেন, বাকিরা। হ্যাঁ, পুলম্মা রয়, ইয়েস। রাহুল, ইয়েস। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার ম্যাথে চলে যাই। সবাই যেহেতু বুঝছেন, ম্যাথে চলে যাই। পরীক্ষা আসছে এরকম যে ইউজ, সবাই একটু মনোযোগ দিবেন ম্যাথটাতে, না? ইউজ দ্য এডিটিভ সিফার উইথ কি সমান সমান 15 টু এনক্রিপ্ট দ্য মেসেজ হ্যালো। পরীক্ষা আসছে এটাকে হ্যালো করতে অ্যান্ড ডিক্রিপ্ট বলছে। এই যে অ্যাডাপটিভ সিফারটা ইউজ করে কি 15 আছে, আমার কি কত দেওয়া আছে 15, আর ভ্যালু দেওয়া আছে কি হ্যালো। এটাকে এনক্রিপ্ট করে দেখাও এবং সেম জিনিসটাকে ডিক্রিপ্ট করে দেখাও।
আচ্ছা, এখন সেই জন্য আপনাদের প্রথম কয়টা জিনিস বুঝতে হবে। প্রথম বুঝতে হবে যে এডিটিভ সাইফার মানে হলো আমার সিমেট্রিক কি অ্যালগোরিদম, সেটাকে বুঝতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো পড়ার জন্য আপনারা ফরিউজানের বই থেকে বেশি একটা পাবেন না, এটা একটু আপনারা ইন্টারনেট থেকে দেখবেন যে এডিটিভ সিফার, সিমেট্রিক কি সিফারের মধ্যে একটা আছে এডিটিভ সিফার আছে, আর একটা আছে আমার একটু পরে যেটা পড়াবো সেটা নামটা ভুলে গেলাম, যাই হোক। তো এগুলা এবং কি দেওয়া আছে এবং হ্যালো দেওয়া আছে, তো আমরা কাজ করবো কীভাবে। হ্যাঁ, সো প্রথমে আমাদেরকে যেটা ধরে নিতে হবে, এডিটিভ সিফারের শর্ত হলো আমার ধরেন এ বি সি এরকম করে কি আছে, জেড পর্যন্ত আছে, তাই না। তাহলে এ মানে আসলে কি বড় হাতের এ, বি মানে বড় হাতের বি, সি মানে বড় হাতের সি, জেড মানে বড় হাতের জেড। আচ্ছা, তাহলে এ মানে আমাকে ধরে নিতে হবে 0 0, বি মানে 0 1, সি মানে 0 2, আর জেড মানে তাহলে কি 0 25। তার মানে টোটাল কত, 26 ক্যারেক্টার, তাই না। নাম্বার হলো 26টা ক্যারেক্টার। তাহলে দেখেন এবার আমি করি, তাইলে প্রথমে আমি কি করব, এনক্রিপ্ট করব। এনক্রিপ্ট, সবাই বুঝেন, এনক্রিপশন প্রসেসটা না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা, তাহলে হ্যালো, তার মানে এইচ, এইচ মানে কততম ক্যারেক্টার, 7, এ বি সি ডি ই এফ জি এস, এ বি সি ডি ই এফ জি এস 8 নম্বর ক্যারেক্টার, মানে 07, বিকজ আমার 00 থেকে শুরু হয়েছে। তাহলে আমি এনক্রিপশন কেমনে করব, এনক্রিপশন হবে আমার কি এর সাথে, এটাকে আমি যোগ করব। তাহলে 7 যোগ 15, এটা কার সাথে মড হবে, মড 26, আমার কত আছে 26 ক্যারেক্টার। তাহলে 7 যোগ 15 মানে কত, 22। তাহলে এক্স্যাক্টলি আমার হবে কত, 22 মড 26। তাহলে সিফার টেক্সটটা কি হবে এখানে, সিফার টেক্সট হবে, দেখেন 22 মড 26, এই হিসাবটা এখন আমি একটু বোঝাবো আপনাদেরকে যে 22 মড 26 আমি কিভাবে বের করব। প্রথমে মনে রাখবেন, যদি ছোট হয়, শর্টকাট সিস্টেম শিখাচ্ছি, যদি ছোট হয় তাইলে সিফার টেক্সট কী হবে, মানে এটা যদি মডের থেকে ছোট হয় তাহলে এটা অ্যাকচুয়ালি আমার ওই সাইডে চলে যাবে, মানে অ্যান্সার আর কি, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার, মড করলে এটাই পাওয়া যাবে আর কি। তো যদি ছোট না হয় তখন কি হবে, যদি ছোট না হয় তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। তখন আমরা কি অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হলো এরকম যে, সূত্রটা একটু আমি শিখাই, পরে আমি সূত্রটা মুছে দিব, সূত্রটা আপনারা একটু লিখে রাখবেন খাতায়। হ্যাঁ, সূত্রটা হলো এ মাইনাস বি, এটা বের করার সূত্র। হ্যাঁ, এ মাইনাস বি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ইনটু ফ্লোর, আপনাদেরকে আমি ফ্লোর পড়াইছি, এ বাই বি, এটা কী হবে, সূত্রটা হবে এইটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমি বের করি, বা আচ্ছা, এখানে এ হলো 22 আর বি হলো 26, অঙ্কটা খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন অঙ্কটা। তাহলে 22 মাইনাস 26 ইন্টু ফ্লোর 22/26। আচ্ছা, তাহলে দেখেন 22 মাইনাস 26 ইন্টু 22/26 মানে ধরেন ফ্লোর পয়েন্ট সামথিং, ধরেন ধরেন 0.8 সামথিং আসছে আর কি। হ্যাঁ, তাহলে ফ্লোর মানে কি, এইটার ছোটটা, 0.8-এর ছোট পূর্ণ সংখ্যা, তাহলে 0.8-এর ছোট পূর্ণ সংখ্যা মানে কি রে ভাই, 0। তাহলে কি হবে, আমরা 26 ইন্টু 0 পাইলাম, তার মানে অ্যান্সার কত পেলাম, 22। তাহলে সিপার টেক্সট কি পেলাম, তাহলে সিপার টেক্সটটা আমি কি পেলাম এখানে, 22। 22 মানে কি, আমি জানি 22 মানে ডব্লিউ। বলেন তো এই সূত্রটা বুঝছেন কিনা সবাই, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় রিটেনে আসলে পারবেন, লাগবে। মড বের করার সূত্রটা সবাই বুঝছেন কিনা, এভরিবডি প্লিজ। তবে মনে রাখবেন যে ছোট হইলে ওটাই অ্যান্সার, যদি ছোট হয় মানে 26-এর থেকে ছোট হয়, পজিটিভ সংখ্যা হয় এবং 26-এর থেকে ছোট হয়, তার মানে সেটাই অ্যান্সার, তাহলে সূত্র ক্যালকুলেশন করা লাগবে না। কিন্তু আমি সূত্রটা শিখাইলাম, যদি বড় হয় বা ক্যালকুলেশন করা লাগে তখন আর কি, মানে ক্যালকুলেশনের জন্য সূত্রটা শিখাইলাম যদি লাগে আর কি। সবাই কি সূত্রটা বুঝছেন, এভরিবডি প্লিজ। অ্যান্সার চাচ্ছি সবার থেকে। ফ্লোর মানে কি মানে ভাই, হ্যাঁ হ্যাঁ কি বলে, সি প্রোগ্রামিংয়ে শিখাইছি না, ফ্লোর মানে হলো যে ভগ্নাংশটা
তার ছোট ছোট যেই পূর্ণ সংখ্যাটা আছে সেটা হবে, অর্থাৎ 0.8.9 মানে তার ছোট কোনটা 0, ধরেন 1.5, এটা ফ্লোর কি হবে, তার ছোট কি আছে পূর্ণ সংখ্যা 1, তাহলে 1.9 মানে 1, 1.8 মানে 1, এরকম 2.1 মানে 2, এগুলো ফ্লোরে শিখাইছি, ফ্লোর অ্যান্ড সেল। নূর আলম উজ্জ্বল, আপনি সি প্রোগ্রামিংয়ের 1 ক্লাসটা করেন নাই, তাহলে ফ্লোর অ্যান্ড সেল শিখাইছিলাম। সবাই বুঝছেন? বুঝছি না? ওকে, তাহলে সবাই বুঝলাম। এবার আমি এটাকে মুছে দিচ্ছি, সূত্রটা মুছে দিচ্ছি। সূত্রটা মুছে দেওয়ার পরে আমরা সেকেন্ড জিনিসে আসবো। হ্যাঁ, তাহলে আমি সিপারটেক্স কি পেলাম, প্রথমটা ডাব্লু। সবাই খেয়াল করি, আমাদের পরীক্ষা আসবে 2 নম্বরে কি আছে, 2 নম্বর আছে ই। ই মানে কত, 04, তাহলে এনক্রিপশন কি হবে 04 যোগ 15 মড 26, মানে সিফারটেক্স পাবো কি 15 4 হলো 19, সো 19ই পাবো, তাই না? একটু আগে তো আমি বলছি যে পজিটিভ সংখ্যা এবং 26 থেকে যদি ছোট হয় ওইটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হয়, পার্সেন্ট সাইন করলে আর কি। তাহলে মানে টি। এল, এল মানে 11, তাহলে কত পাবো 11 যোগ 15, এই যে এখন খেলা। হ্যাঁ, মড 26, তার মানে 26 মড 26, 26 মড 26 ওইভাবে হিসাব করে দেখেন, রেজাল্ট আসবে 00, তার মানে 00, তার মানে কি পাইলাম এ। পরের লাইনে আবার কি আছে এল, সো সেটাও আমার কি হবে এই হবে। তারপর লাইনে আছে ও, ও মানে কত 14, তাহলে এনে পাবো 14 যোগ 15 মড 26, তার মানে 29 মড 26, 29 মড 26 মানে কত, ওই সূত্র দ্বারা হিসাব করলে পাবেন 4, আর 3 পাবেন, 26 27 28 29 মানে 3, মানে 03, তাহলে 03 মানে কত, 03 মানে হলো আমার ডি। ডি, তাহলে আমি কি পাইলাম সিপারটেক্সটা, আমার সিপারটেক্স আমি পাইলাম WTAAD, এটা হলো আমার সিপারটেক্স, এটা হলো আমার সিপারটেক্স। সবাই বুঝছেন? এনক্রিপশন করে ফেললাম, তাইলে আমার অঙ্কটাতে বলছে তুমি আগে এনক্রিপ্ট করো মেসেজটারে, হ্যালো করলাম, এখন যদি ডিক্রিপ্ট করার পর আমার হ্যালো চলে আসে তাইলেই ভাববো যে সেম কি দিয়ে, তাইলেই ভাববো এটা সিমেট্রিক কি অ্যালগরিদম পুরা ফুলফিল করেছে। সবাই বুঝছেন? অনন্যা ইসলাম, নূরে আলম, নাজমুন নাহার উর্মি, মাসুম বিল্লাহ, পপি, সবাই বুঝছেন অঙ্কটা, এনক্রিপশনটা বুঝছেন? কে বুঝেন নাই? ভাই তাড়াতাড়ি করেন, 1.5 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। বুঝছেন না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, তাইলে সবাই বুঝছে। তাহলে এনক্রিপশন মুছে দিলাম, এবার আমরা ডিক্রিপশন প্রসেসটা দেখবো যে কিভাবে ডিক্রিপশন করে। তাহলে WTAAD পাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখন সার্ভার এন্ডে চলে গেল, মানে সার্ভার এন্ড না সরি, ইউজারের কাছে রিসিভারের কাছে চলে গেল। এখন রিসিভার কি সেম কি দিয়ে ডিক্রিপ্ট করবে, সেম কি দিয়ে কি করবে ডিক্রিপ্ট করবে। তাহলে আমরা পাইলাম কি WTAAD, এটাকে ডিক্রিপ্ট করবে। তাহলে W মানে কত 22, তাহলে ডিক্রিপ্টের সময় হবে বিয়োগ, ডিক্রিপ্টের সময় কি হবে বিয়োগ, কেমনি বিয়োগ 22 মাইনাস 15, ওই যে আমার কি কি কত 15 মড 26, তাহলে কি হবে 07 মড 26 মানে কত 7, মানে কত হবে 7, তার মানে প্লেন টেক্সট, প্লেন টেক্সট কি পাবো 7, মানে আমার এইচ, 7 মানে কি এইচ পেয়ে গেলাম। হ্যাঁ, এখন দেখি টি, WT মানে কত 19, দুইটা আলাদা অক্ষরের জন্য একই সিপারটেক্স আসতে পারে, মনে হয় না, আসার তো কথা না, কারণ আলাদা অক্ষরের জন্য হলে তো সিপারটেক্সটা ডিফারেন্ট হবে, তাই না? আচ্ছা,
এটা তো 64 বিট অ্যাকচুয়ালি, সেজন্য ডিফারেন্ট আসবে না, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে আসে। তাহলে দেখেন 19, তাহলে এটা কী হবে সেকেন্ডটা? 19 মাইনাস 15 মড 26, তার মানে কত আসবে? 4। তাহলে 4 মানে 4ই, 4 মানে আমার আসবে। এবার আসি এল, না সরি, এবার আসি এ। এ মানে কত? দাঁড়ান মুছে নি। হ্যাঁ, কেউ যদি না বুঝেন এখনই কোশ্চেন করেন, এখনই কোশ্চেন করেন কেউ না বুঝলে। হ্যাঁ, এ মানে কত ছিল? 0 0। এখানে একটু খেলা আছে। হ্যাঁ, এটা একটু আমি ছোট করি। এ মানে 0 0, তার মানে দেখেন 0 0 মাইনাস 15 মড 26, এইটা কিন্তু আমার কত আসছে? মাইনাস 15 মড 26। এটা কিন্তু আমরা বুঝতে কষ্ট হয়ে যাবে, এটা বুঝতে কষ্ট হয়ে যাবে। সো -15 তো আসলে ছোট, কিন্তু আমি বলছিলাম কি ছোট বাট পজিটিভ, কিন্তু -15 নেগেটিভ। সো এখানে যদি -15 বসাই দিই তাহলে কিন্তু হবে না। সো এটার মড আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সো আমরা সূত্রটা লিখি a মাইনাস বি ইন্টু ফ্লোর এ বাই বি। আচ্ছা, তাহলে কি হবে? এ মানে কত? আরে হ্যাঁ, তাইলে এ মানে কত? -15 মাইনাস 26 ইন্টু ফ্লোর -15/26। ঠিক আছে, তাইলে -15 মাইনাস 26 ইন্টু ফ্লোর -15/26 মানে কত রে ভাই? ছেলে পেলে 15/26 কত? কারো একজন মোবাইল দিয়ে ক্যালকুলেশন করেন তো। 15/26 মানে কত? 15/26 মানে কত? 15/26 মানে কত? 0.57। ভেরি গুড। তাহলে কি হবে? অনন্যা বলল 0.57 মাইনাস 0.57, তাহলে কত পাইলাম? -0.57। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? তাহলে -0.57 মানে কত? -15 মাইনাস 26 ইন্টু -0.57 মানে তার কমটাতে আসবে। তাহলে -0.5 কম কি? -1। এটা আমরা শিখছিলাম ফ্লোর করতে যায়, তাই না? -1। সো আমরা এখানে কি পাইলাম? -15 মাইনাস মাইনাস +26, তাই না? তাইলে +26 মানে আমরা এখন রেজাল্ট কত পাইলাম? রেজাল্ট পাইলাম 11। তার মানে এখানে আমি পাবো কি? 11। সো 11 আমার কত? 11 মানে আমার এল। 11 মানে কত? এল। সো এই হলো তাহলে সবাই কি বুঝলাম? সবাই কি বুঝলাম? ইয়েস, ইয়েস, -1 পপি, ভেরি গুড। তাহলে 11 পাইলাম। সবাই বুঝলাম না এই সূত্রটা দিয়ে ব্যবহার? সূত্রের ব্যবহারটা সবাই বুঝলাম? হ্যাঁ, সবাই সূত্রের ব্যবহারটা বুঝছি, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এটাকে মুছে ফেলি। হ্যাঁ, তাহলে আমি কি করব? এটাকে মুছে ফেললাম, এই সূত্রটা মুছে ফেলি, আমরা জিনিসটা বুঝছি। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড সেকেন্ড জিনিস হলো, তাহলে পরেরটা আমার কি? এ
তার মানে এটাও সেম হবে 11L। তারপরেরটা আছে কি ডি, ডি মানে কত, ডি মানে 03, তার মানে 03 মাইনাস 15। আমরা সেমভাবে জিনিসটা করে নিব। তাহলে আমি কি পাইলাম, হ্যালো মেসেজটা ডিক্রিপ্ট করলাম। সো সো এভাবে আমরা একটা অঙ্ককে, একটা হ্যালো মেসেজকে এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট করতে পারলাম। সো আমার প্রিয় ভাই বোনেরা এবং ছাত্রছাত্রীরা, বোধ আপনারা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝছেন, আপনারা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝছেন, তাই না? আচ্ছা, সো নিশ্চয়ই সবাই আমরা এই অঙ্কটা বুঝছি। যদি আমরা বুঝি তবে আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখব, যেটা পরীক্ষা আসছিল কিন্তু অন্য আরেকটা অ্যালগোরিদমে। সো এটা কি আমরা সবাই বুঝছি কিনা একটু জানাই, জানানোর পরে আমরা নেক্সট অঙ্কটা দেখাবো। সবাই বুঝছি এই অঙ্কটা? সবাই একটু কমেন্ট করে জানাই যে সবাই এই অঙ্কটা বুঝছি কিনা। যদি বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখব। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন বুঝছি ভাই। হ্যাঁ, অনন্যা ইসলাম, তারপরে পপি আপু, তনিমা আপু। ওকে ফাইন। এখন আমরা লাস্ট একটা অঙ্ক দেখব খুব কম সময়ের মধ্যে, যদিও 12টা বেজে গেছে। সো সবাই আজকের ক্লাস থেকে আপনারা অনেকগুলো জিনিস কমন পাবেন আমার বিশ্বাস, কারণ এই জিনিসগুলো খুবই একটু ডিফিকাল্টিস, হ্যাঁ এই জিনিসগুলো একটু কঠিন, কিন্তু সবাই কমন পাবেন, সবাই কমন পাবেন আশা করি। সো আপনারা হেলাফেলা না করে এই এই ক্লাসটা একটু ভালো করে বুঝা করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সো মাই নেক্সট কোশ্চেন, আমি যাচ্ছি। পরীক্ষায় আসছে কোনো একটা এমসিকিউতে আসছে, আমি বুঝলাম না যে স্যার কোশ্চেন করছে এত বড় একটা কোশ্চেন এমসিকিউতে স্যার কেন দিল। যাই হোক স্যার দিছে, স্যার বলছে যে বিগনিয়ার সাইফার, আমরা এতক্ষণ এডিটিভটা পড়ছি, এখন হলো আরেকটা, হ্যাঁ এটা হলো আরেকটা জিনিস, আরেকটা সিস্টেম মেথড। হ্যাঁ, বিগিনারি বিগিনারি সাইফার। সো এটা আরেকটা মেথড, এটা একটু আমরা শিখবো। এখানে বলছে যে প্লেন টেক্সট দেওয়া আছে, আমি জানি না স্যার কেন এত বড় কোশ্চেন দিছে, এটার একটা শর্টকাট পদ্ধতি আমি জানি, আপনাদেরকে শিখাবো। নাজমুন্নার উনি নতুন ক্লাউড আইটি বইতে পাবেন কিছু কিছু, সব পাবেন না। হ্যাঁ, নাজমুন্নার উর্মি নতুন ক্লাউড আইটি 2021-এ সিকিউরিটি চ্যাপ্টারে পাবেন, কিন্তু সব পাবেন না। মানে এত ডিটেলস নাই, যে এত ডিটেলস আপনাকে আমি পড়াচ্ছি, এত ডিটেলস পড়াইতে গেলে, লিখতে গেলে অনেক বড় বই হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য সেজন্য আসলে পারি নাই। হ্যাঁ, দেখেন বিগনারি সিস্টেমের সিস্টেমটা কি বলছে, আমার কি হলো এটা প্লেন টেক্সট এইটা। হ্যাঁ, এখন বলছে সিফার টেক্সটটা কি হবে, বলছে কি সিফার টেক্সটটা কি হবে, মানে এনক্রিপশনটা কি হবে সেটা বলছে। তো দেখেন বিগনারি কি, বিগনারি সিফারের সিস্টেম হইলো যে প্রথমে আমার প্লেন টেক্সটটাকে আমি লিখবো এভাবে। হ্যাঁ, মাই একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, পাসওয়ার্ড, এবং নিচের যে কি আছে প্রতিটার সাথে লিখে দিব। দেখেন STREAM, আবার S, দাঁড়ান এখানে একটু সমস্যা আছে, হ্যাঁ এটা মুছে নিই। পাসওয়ার্ড, সবাই খেয়াল করি,
তাহলে STREAM আবার STRE, এই যে স্ট্রিমটা এভাবে সাজাইলাম। তখন এই বিগনারি সিফারের একটা টেবিল আছে, যেই টেবিলটা আমি এখন নিয়ে আসবো। এই টেবিলটা যদি আপনারা মাথায় একটা শর্টকাটভাবে রাখতে পারেন তাইলে এই কোশ্চেনটা পারবেন, আদারওয়াইজ এই কোশ্চেনটা আপনি কখনোই অ্যান্সার করতে পারবেন না, বিকজ খুবই বড় একটা জিনিস। আমি টেবিলটা নিয়ে আসি, টেবিলটা খুবই সহজ, আমরা টেবিলটা মনে রাখতে পারবো আশা করি। হ্যাঁ, এটা হলো বিগনারি সিফারের টেবিল। টেবিলটা হলো এরকম যে এ থেকে জেড পর্যন্ত আমার রো আছে, এ থেকে জেড পর্যন্ত কলাম আছে। দেখেন ABBC থেকে শুরু, এবং এভাবে টেবিলটা আপনার মনে রাখা লাগবে না, আমি আপনাকে একটা শর্টকাট সিস্টেম শিখাবো। হ্যাঁ, এখনই যদি পরীক্ষা আসে। তাইলে এবার আমরা সিফার টেক্সটটা বানাই। হ্যাঁ, তাহলে এমকে খুঁজবো, আমি এমকে খুঁজবো রো বরাবর, আর এটাকে খুঁজবো কলাম বরাবর। যেখানে ম্যাচ করবে এই দুইটা জিনিস সেটাই হলো আমার সিফার টেক্সট। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এম আর এস, তাহলে এম কই আছে, এই যে এম, আর এস কোথায় আছে, এই যে এস। তাহলে দুইটা জিনিস যা মিলছে কোথায়, দুইটা জিনিস যা মিলছে আমার এই যে টানি, এই যে ইতে যা মিলছে। তাহলে প্রথম অক্ষরটা এনক্রিপশন কি হবে, ই। পরেরটা কি, ওয়াই টি, ওয়াই কই, এই যে ওয়াই, আর টি কই, এই যে টি। তাহলে কোথায় যায় মিলছে, যাই, এই যাইতে 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 এই যে আর এ যায় পাইলাম। তাহলে কি হলো, পরেরটা হলো আই, আর তারপর কি পি আর আর। তাহলে পি কোথায় আছে, এই যে পি, আর আর কোথায় আছে, এই যে আর। তাহলে যাই, যাইতে 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 যেতে 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 এই যে পি পাইলাম, কি এই যে দুটা ম্যাচ করছে জিতে। তাহলে পরেরটা হবে জি। তারপরে কি এ আর ই আছে, এ আর হলো আমার ই, তাহলে ম্যাচ করছে ইতে, তাইলে আমার কি পাইলাম, ই। এই চারটা মিলানোর পর আর বাকি মিলানোর দরকার নেই। তাহলে দেখেন ই আর জি ই, এই চারটা মিলে গেছে এটার সাথে, আর বাকি অপশনগুলোর মধ্যে এটা নাই। তার মানে অ্যান্সার বি। অ্যান্সার কি আমার বি, এ হলো আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার বি দেওয়া আছে অলরেডি, তাহলে অ্যান্সার বি। তাহলে বুঝছেন এভরিবডি, সবার কাছে উত্তর, এই জিনিসটা বুঝছেন? বুঝলে আমি একটু শর্টকাটটা শিখাচ্ছি, এখনই 1 মিনিটে শিখাবো। সবাই বুঝছেন কি না ভাই? সবাই বুঝছেন কি না? অ্যান্সার চাচ্ছি। আচ্ছা, ভেরি গুড, সবাই বুঝছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে এবার শর্টকাটটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমটাই দেখি, এম আর এস আছে, তাহলে এম শুরু হবে এম থেকে, আর এখানে এস শুরু হবে এস থেকে। মনে রাখবেন যে যার থেকে শুরু হবে। তাহলে এস যদি এস থেকে শুরু হয় আর এম যদি এম থেকে শুরু হয়, তাহলে এম থেকে ঘুরে আস্তে আস্তে আমার এই মিডল ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন একটা ডিস্টেন্স মেনটেন হচ্ছে এখানে। হ্যাঁ, এই যে ডিস্টেন্স, এটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত মনে রাখা লাগবে, এ থেকে জেড পর্যন্ত আমার মনে রাখা লাগবে সেভাবেই। হ্যাঁ, সো দেখেন যদি আমার এরকম হতো উপরের সংখ্যাটা ই, পরের সংখ্যাটা এফ, তাইলে আসলে মাঝখানের সংখ্যাটা কি হইতো, কেমনে বুঝবো? তাইলে এ থেকে এফ পর্যন্ত কত সংখ্যা, এ বি সি ডি ই এফ, 6 সংখ্যা, তাই না? তাহলে এ থেকে এফ পর্যন্ত কত সংখ্যা, এ থেকে এফ 6 সংখ্যা, 6 সংখ্যা। তাহলে ই থেকে 6 সংখ্যা 6 ঘর পরে গেলে যেটা পাবো সেটাই আমার সিপার টেক্সট। তাহলে দেখেন ই থেকে 6 ঘর পরে যাই, ই এফ জি এস আই জে, 6 ঘর পরে কি পেলাম, জে পাইলাম। তাইলে ই আর এফ থাকলে 6 ঘর পরে জে। হ্যাঁ, যেমন মিলাই এম আর এস, তাহলে এ থেকে এস পর্যন্ত কত, এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, মানে 19, এস মানে কত, 19। তাহলে এম থেকে 19 ঘর পরে গেলে যেটা পাবো সেটাই আমার ই। তাহলে এম থেকে 19 ঘর পরে কেমনে যাব,
সেটা আমি করবই না, যাইতে পারবো। সো একটা দুইটা গেলেই বাকিগুলো হয়ে যাবে। সো রিটেনে যদি আসে এমন বড়, এভাবে আপনাদেরকে কর গইনা হিসাব, কারণ এই চারটা তো আর দিবে না, তখন কর গইনা গইনা হাতের কর গনে গনে হিসাব করে করতে হবে। আর যদি এমসিকিউতে আসে, কষ্ট করে দুইটা বা তিনটা মিলাই ফেলবেন, তাইলেই দেখবেন যে মিল পেয়ে যাবেন। হ্যাঁ, তাইলে কি আমি বুঝাইতে পারলাম সবাইকে? এভরিবডি অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। 12টা বেজে গেছে, সেই 2 ঘন্টা হয়ে গেছে ক্লাস, আমার মাথা ঘুরতেছে। সবাই একটু অ্যান্সার দেন, সবাই প্লিজ। সবাই কি বুঝতে পারলেন? আচ্ছা, বুঝছেন না? থ্যাংক ইউ। তাহলে দেখেন, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এই যে টপিকগুলো, এগুলো আপনারা অনেকেই জানতেন না। হ্যাঁ, সো এই টপিকগুলো আমাদের পরীক্ষা অনেক আসে, এনক্রিপশন, ডিক্রিপশন, ডিএসসিপি, সার্ভার প্রোটোকল কী জিনিস। এখন ভাই, আমি কিন্তু সব টপিক শেষ করতে পারবো না, কারণ অনেক পড়া, হাজার হাজার পড়া, তাই না? সো আপনারা, আমি যেভাবে পড়ালাম এভাবে একটু ধরে ধরে সব জিনিসগুলো নিজেরা নিজেরা একটু পড়ে ফেলেন। আমি তো আছি, আমি তো আপনাদের ক্লাস নিবই, পড়াবই। সো এই ব্যাপারগুলো একটু ধরে ধরে সবাই পড়ে ফেলেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ, সো আজকে ব্যাপারগুলো একটু সহজ লাগছে না সবাই? হ্যাঁ, সিক্রেট চ্যানেল মানে পেয়ার টু পেয়ার কানেকশন, সোহাগ আহমেদ। হ্যাঁ, সিক্রেট চ্যানেল মানে পেয়ার টু পেয়ার কানেকশন। ধরেন আমি যে আপনাকে ফেসবুকে মেসেজ দিচ্ছি, সেটা কিন্তু সিক্রেট না, কারণ ফেসবুকের মেসেজটা সেই সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে ঘুরে অনেক রাউটার মাউটার ঘুরে আপনার কাছে আবার আসতেছে, যদিও দুজন একসাথে বসে আছি। সো এটা কোনো সিক্রেট চ্যানেল না। কিন্তু আপনার কম্পিউটারের সাথে আর আমার কম্পিউটারের সাথে যদি একটা ডাইরেক্ট ল্যান কানেকশন দিয়ে ডাটা ট্রান্সফার করি, তাহলে সেটা সিকিউর চ্যানেল, কারণ মাঝখানে কেউই নাই, কারো পক্ষে নেওয়া সম্ভব না, কারণ ডিরেক্টলি আপনার কম্পিউটারের সাথে আমার কম্পিউটারের ল্যান কানেকশন। সো সেটা একটা সিকিউর চ্যানেল, আমি সেটাকে বুঝেছি। যেমন ম্যাশ কানেকশন একটা সিকিউর চ্যানেল, কারণ কি সবার সাথে সবাই কানেক্টেড, সেটা হলো সিকিউর চ্যানেল। ওকে, কারো মাধ্যমে ভায়া হয়ে যাচ্ছি না। যেমন রিং, রিং টপোলজি, একজনের মাধ্যমে ভায়া হয়ে যাচ্ছি। সো দিস ইজ নট সিকিউর চ্যানেল। সো সবাই বুঝতে পারলাম আজকের ক্লাস? সবাই কি ক্লিয়ার হয়েছি? এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট, পরীক্ষায় আসবে। তো আজকে আমি একদম সহজ করে পানির মতো বুঝাইছি, এবং আপনারা পানির মতো পড়েন, পরীক্ষায় আসলে পানির মতো অ্যান্সার করে আসবেন, দেখবেন অনেকেই পারবে না, আপনারা পেরে যাবেন। সো সবাই কি ক্লিয়ার হয়েছি ভাইয়ারা? ভাইয়া না পুরা? আচ্ছা, হ্যাঁ সেটাই তো দেখাইলাম। আরে পপি আপু, এই যে 2টা অঙ্ক দেখাইলাম, এগুলাই তো। হ্যাঁ, এই যে 2টা অঙ্ক দেখাইলাম, এগুলা আরও অপারেটিং সিস্টেমের 2-3টা অঙ্ক দেখাবো। হ্যাঁ, সেটা হলো নেক্সট ক্লাসে, অপারেটিং সিস্টেম ক্লাসে। সো আজকে এ পর্যন্তই। সবাইকে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ভালো করে গরু কম করে খাবেন, এবং পড়াশোনা বেশি করে করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।